হ্যালো স্টুডেন্ট, দেখো তোমাদের চলে এসেছে নতুন টেস্ট পেপার। যে পরশর টেস্ট পেপার তোমাদের স্কুল থেকে যে বইটা দিয়েছে, এই বইটা তোমরা সবাই পেয়ে গেছো। আমরা এই পরশর টেস্ট পেপার থেকে আমরা শুরু করে দেবো প্রশ্ন উত্তরগুলো। তো দেখো, আমাদের মাধ্যমিক সেকেন্ডারি টেস্ট পেপার 2025-2026 এই বইটা সম্পূর্ণ বিনামূল্যে তোমরা স্কুল থেকে পেয়ে যাবা, এবং তোমরা সবাই স্কুল থেকে পেয়ে গেছো এই বইটা। তো এই বইটা তোমরা নাও হাতে এবং চলে এসো পেজ নাম্বার প্রথম সেট তোমাদের করাবো 378 পেজে। ঠিক আছে, 378 পেজের যে অঙ্কগুলো আছে হিন্দু স্কুল, আমরা এটা সেট 1 নাম দিয়ে দিব। সেট 1 ক্লাসটা আমরা করাবো, এটা পার্ট 1 ক্লাস। পার্ট 1 ক্লাসে তোমাদের 1 থেকে 4 অবধি যে প্রশ্নগুলো আছে এমসিকিউ এবং এসিকিউ, এই প্রশ্নগুলোর সমাধান তোমাদের করে দেখাবো। তো আমরা বেশি দেরি করব না, আমরা পরশর টেস্ট পেপার পেয়ে গেছি, তাড়াতাড়ি করে আমরা প্রশ্নগুলো অ্যান্সার শুরু করে দেবো। তোমরা তাড়াতাড়ি করে ভিডিওতে লাইক করে দাও, ভিডিওগুলো বন্ধুর কাছে শেয়ার করে দাও। তো চলো আমরা দেখে নিই আজকের 1 নম্বর প্রশ্নটা আমাদের কি বলছে। তো এখানে আমাদের প্রশ্ন বলছে 5 বছরের সুদ আসলের 1/4 অংশ হলে বার্ষিক সরল সুদের হার কত হবে। বার্ষিক সরল সুদের হার বের করতে বলেছে। এখানে আমাদের আসল দেওয়া নাই। তো দেখো এখানে যে সম্পর্কটা বলেছি, তো আমাদের যে সুদটা বলেছে আসলের 1/4 অংশ, আসলের, তা আসলটাকে ধরে নিতে হবে। তাহলে আমরা দেখো এখানে আমরা আসলটাকে ধরে নিচ্ছি। তাহলে এখানে এই যে অঙ্কটা আছে, আমরা আসলটাকে আমরা পি ধরে নিলাম। ওকে, এটা হচ্ছে আমাদের 1 নম্বর প্রশ্ন। আমরা আসলটাকে, যেটাকে আমরা পি বলি আসল, সেটাকে আমরা x টাকা ধরে নিলাম। এবার দেখো সুদটা, সুদ আমাদের যেটাকে আই বলি, আই হচ্ছে আমাদের সুদ। তাহলে আসলের মানে এক্স এর কত অংশ বলেছে, 1/4 অংশ বলেছে। তাহলে আমাদের সুদটা পেয়ে গেলাম, দেখো x/4, এত টাকা আমাদের সুদ। এবার আমরা কি জানি, সরল সুদের যে সূত্রটা আই সমান সমান PTR/100, এই সূত্রে আমরা বসিয়ে দেবো মানগুলো। আই সুদ দেখো আমরা পেয়েছি x/4 টাকা, পি আসল যেটা x টাকা, আর টি হচ্ছে দেখো সময় যেটা 5 বছর, এখানে আমরা 5 দিব। আর এখানে যে আর সুদের হারটা বের করতে বলেছে, আর এর মানটা বের হবে, ঠিক আছে, আমরা 100 দিয়ে দিলাম। এখান থেকে আর এর মানটা পেয়ে যাবো, এক্স তো কেটে যাচ্ছে। এখানে দেখো 5 দিয়ে 10 শূন্য, তোমরা এইভাবে 4 5 20 এভাবে কাটাকাটি করতে পারবা, এই যে নিচে নিচে কাটাকাটি করা যায়। তাহলে দেখো তো কে রইল, এখানে কিছু নাই মানে 1, আর এখানে শুধু আমাদের উপরে আর নিচে 5 আছে। তাহলে এখানে বর্গগুণ করো, এখানে আর সমান সমান তোমার পেয়ে যাবে কত, 5। 5 বলতে 5%, আর হচ্ছে বার্ষিক সুদের হার। আমাদের যে বলেছে বার্ষিক সুদের হার কত হবে, সেটাও কিন্তু এ নাম্বার অপশনটা 5%। ওকে, চলো আমরা চলে আসবো 2 নম্বর প্রশ্নে। দেখো 2 এর প্রশ্নটা আমাদের কি বলেছে, এখানে দেওয়া আছে 2 নম্বর x/y সমান সমান দেওয়া আছে 5:7 দেওয়া আছে, তাই তো। আচ্ছা, তাহলে আমরা করব কি, দেখো আমরা এখানে এই যে x/, আমাদের y দেওয়া আছে না, কত দেওয়া আছে 5:7। তাহলে এখান থেকে তোমরা এক্সটাকে 5k ধরে নাও আর ওয়াইটাকে 7k ধরে নাও। এভাবে কিন্তু আমরা অনুপাত থেকে ধরে নিতে পারবো, এক্স এর মান 5k আর ওয়াই এর মানটা 7k। এবার আমাদের কার মান বের করতে বলেছে, আমাদের দরকার 1/s² 1/y²। চলো আমরা এক্স এর ওয়াই এর মান পেয়ে গেছি, বসিয়ে দাও এখানে। তাহলে 1/5k তার হোল স্কোয়ার = 1/y এর মানটা হচ্ছে 7k তার হোল স্কোয়ার। এবার আমরা সরল করে নেবো এখানে। তাহলে দেখো এখানে সরলটা সমান সমান 1/, এটা তোমরা দেখো 5 এর স্কোয়ার 25, k² পেয়ে যাবা। এটা 1/7 এর স্কোয়ার, এটা 7 7 49, k² পাবা। আচ্ছা দেখো অনুপাতে এখানে k² আছে, k², একই জিনিস কেটে যাবে, k² কেটে দাও। তা তোমরা পেয়ে গেলে 1/25 = 1/49। এখন এই অনুপাতটাকে, এই যে ভগ্নাংশ অনুপাত আছে, আমরা পূর্ণ সংখ্যা অনুপাতে করে নেব। সেটা কিভাবে, তোমরা হরগুলোকে লসাগু করবা। দেখো 25 আর 49 যদি লসাগুটা বলি, তা আমি এখানে লসাগুটা ধরে নিলাম 25 × 49, এটা পরস্পর মৌলিক সংখ্যা আছে দুজনই। তাহলে পরস্পর মৌলিক সংখ্যার লসাগুটা সেই সংখ্যা দুটোর গুণফলটাই হয় লসাগু।
তাই এটাই আমাদের লসাগু, আমি আর গুণ করতে যাচ্ছি না। দেখো তাহলে আমরা করব কি, এই যে 1/25, এই যে লসাগুটা আমরা এটা পেয়ে গেলাম না, এটা দিয়ে গুণ করে দাও। 25 গুণিত 49, দেখো এই মানটা আমরা রেখে দিলাম, তাই না? তোমরা যে গুণ করে নাও না, তো আবার ভাগ করতে হবে 25 দিয়ে, তার জন্য আমরা এক কাজ করি, আমরা এটাই রেখে দিচ্ছি, এটাই আমাদের সুবিধা হবে। একইভাবে এখানে 1/49 আছে, একেও গুণ করবো লসাগুটা দিয়ে। লসাগুটা আছে 25 গুণিত এই যে 49। ওকে, এই যে 25 আর 49-এর লসাগু কিন্তু আমাদের এদের গুণফলটাই হবে, এটা মনে রাখবা তোমরা, কারণ এরা পরস্পর কিন্তু মৌলিক সংখ্যা। পরস্পর মৌলিক সংখ্যা কি, যে দেখবা 25 আর 49-এর যেহেতু তুমি গসাগু করো, তাই তো, এদের গসাগুটা কিন্তু 1 পাবা, অন্য কোনো সংখ্যা পাবা না, কারণ এটা 5 5 25, এটা 7 7 49। তাহলে দেখো কমন তো কিছু পাওয়া যাচ্ছে না, তো কমন কিছু পাওয়া যাচ্ছে না বলে আমাদের গসাগুটা 1 হবে, তার জন্য কিন্তু এরা পরস্পর মৌলিক সংখ্যা। আর পরস্পর মৌলিক সংখ্যার লসাগু হয় সেই সংখ্যা দুটির গুণফলে হয় লসাগুটা আমাদের, বলে এই লসাগুটা দিয়ে আমরা গুণ করতে হবে দুজনকে, যেটা পূর্ণ সংখ্যার করার নিয়ম, হ্যাঁ, ভগ্নাংশ অনুপাতকে। দেখো তাহলে এখানে 25 25 কেটে যাবে, আর এখানে 49 49 কেটে যাবে, তাহলে আমাদের এখানে রয়ে গেল 49 আর এদিকে রয়ে গেল 25। তাহলে আমাদের কিন্তু এটাই অ্যান্সার, 49:25। চলো অপশন আমরা দেখে নিব। দেখো অপশনটা লক্ষ্য করো, 49:25, এখানে কিন্তু আমাদের এ নাম্বার অপশনটা কিন্তু পাওয়া যাচ্ছে, তাহলে অ্যান্সার আমাদের এ নাম্বার। পরে আমরা চলে আসবো পরের প্রশ্ন, 3 নম্বর প্রশ্নে চলে আসবো। চলো দেখো 3 নম্বর প্রশ্নটা কি বলেছে। 3 নম্বর প্রশ্ন বলেছে, অকেন্দ্রীয় বৃত্তের এ বি ও সি ডি দুটি যে পরস্পরকে পি বিন্দুতে ছেদ করে, তাহলে কোণ এপিসি সমান সমান 40 ডিগ্রি হলে কোণ এওসি প্লাস কোণ বিওডি এর মান বের করতে বলেছে। খুবই ভালো প্রশ্ন। দেখো আমি এটা তোমাদের ছবি এঁকে প্রশ্নটা বুঝিয়ে তারপরে করাবো। এইসব জ্যামিতিক অঙ্কগুলোর আগে প্রশ্নটা পড়তে হবে ভালো করে, প্রশ্নটা পড়ে বুঝে শুনে ছবিটা তৈরি করে নিতে হবে। দেখো আমরা করাবো 1-এর 3 নম্বর প্রশ্নটা। তাহলে আমাদের একটি বৃত্ত আছে অকেন্দ্রীয়, এই যে আমাদের দেখো একটি, আমি এভাবে একটি বৃত্ত নিয়ে নিলাম, তাহলে এখানে আমাদের কেন্দ্র আছে ও কেন্দ্র, দুটি জে আছে যারা পরস্পরকে পি বিন্দুতে ছেদ করে। তা দেখো আমি এভাবে একটি জে এনে নিলাম, যার নাম আমি দিয়ে দেবো এ বি, আরেকটি জে আমি এই জায়গায় এভাবে নিয়ে নিলাম, এর নাম দিয়ে দেবো আমরা সিডি। আচ্ছা, তাহলে এই জেটি কোথায় ছেদ করেছে, এখানে পি বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমাদের দেখো এই যে এপিসি কোণটা, এপিসি মানে এই কোণের মানটা দেওয়া আছে, কত দেওয়া আছে, 40 ডিগ্রি দেওয়া আছে। তাহলে আমাদের যে এওসি, এ ও সি, তা দেখো আমাদের যোগ করতে হচ্ছে, লক্ষ্য করো এখানে, আমরা এখানে যোগ করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো প্রশ্নে কিন্তু যেভাবে বলেছে নামগুলো, সেভাবে আমাদের ছবিটা কিন্তু তৈরি হয়ে যাবে। তো চলো আমরা এওসি কোণটা তৈরি করি। দেখো আমাদের আছে কিন্তু এখানে এওসি প্রশ্নে, তাহলে এও আর ওসি আমাদের যোগ করতে হবে। তাহলে এই যে দেখো এওসি কোণটা মানে এই কোণটার কথা বলা হচ্ছে। আর বিওডি, তাহলে বিওডি, তাহলে আমাদের এখানে ওবি আর ওডি যোগ করতে হবে। তাহলে আমরা যোগ করে দিচ্ছি, আমরা যোগ করব ওবি আর যোগ করব ওডি। এই যে দেখো, তাহলে এই যে বিওডি মানে এই কোণের কথা বলা হচ্ছে, এই দুটো কোণের যোগফল, এদিককার কোণটা আর এদিককার কোণটা, এদের যোগফলটা আমাদের বের করতে বলেছে। দেখো তোমাদের আমি এখানে বলবো, এটা আমাদের প্রয়োগ আছে, এদের যে যোগফলটা হবে না, এই কাদের যোগফলটা, কোণ এওসি প্লাস কোণ বিওসি, এদের যোগফলটা হবে 2 কোণ এপিসি। এই যে এপিসি কোণের মানটা দেওয়া আছে না, তার দ্বিগুণ হবে এদের যোগফলটা। ওকে, আচ্ছা দেখো এটা কি করে হয় আমি তোমাদের প্রমাণটাও দেখিয়ে দিচ্ছি, তোমরা এখানে প্রমাণ না দেখালেও হবে, তোমরা একবারে এটা একদম সূত্রের মধ্যে মুখস্থ রাখবা, এখানে মানটা বসিয়ে দিবা। দেখো এপিসি মানটা হচ্ছে 40 ডিগ্রি, এখানে হয়ে গেল আমাদের 80 ডিগ্রি, তাহলে অ্যান্সারটা কিন্তু আমরা 80 ডিগ্রি পেয়ে গেছি, ডি নাম্বার অপশনটা। এবার কি করে এটা হয় চলো আমি তোমাদের দেখিয়ে দিই, ঠিক আছে, আমি তোমাদের প্রমাণটা দেখিয়ে দেবো। দেখো এখানে লক্ষ্য করো, আমাদের প্রমাণটা দেখানোর আগে আমাদের এসি, এই যে এসি আমাদের যুক্ত করতে হবে, তাহলে এ কমা সি যুক্ত করব। এই যে দেখো এ কমা সি যুক্ত করে নিলাম। তারপরে দেখো আমাদের এখানে এই যে দেখো এই যে এসি চাপের উপর অবস্থিত, মানে এসি চাপের উপর অবস্থিত, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এই কোণটা আমরা কেন্দ্রস্থ কোণ নিব। আর এবার এই চাপের উপর অবস্থিত আমরা বৃত্তস্থ কোণ নিব। দেখো বৃত্তস্থ কোণ কোনটা নিব, বৃত্তস্থ কোণটা নিব এডিসি, এখান থেকে এডি অঙ্কনে যোগ করতে হবে,
অঙ্কনে এসি আর এডি দুটো যোগ করতে হবে। চলো আমরা এডি যোগ করে দিই। এই যে আমাদের এডি, তাহলে এডিসি এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। মানে এসি চাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণটা হবে এওসি, আর আর বৃত্তস্থ কোণটা হচ্ছে এডিসি, তাহলে ডবল হয়। আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ দ্বিগুণ হয়। তাহলে আমরা 2 কোণ এডিসি এটা করে দিলাম একবারে। এটা হচ্ছে এসি চাপে। এবার দেখো এদিকে আমাদের বিডি চাপ নিব। এই যে বিডি চাপে আমাদের যে কেন্দ্রস্থ কোণটা কে আছে, কেন্দ্রস্থ কোণটা হচ্ছে বিওডি। দেখো এখানে আমাদের কেন্দ্রস্থ কোণটা হচ্ছে বিওডি। আর বৃত্তস্থ কোণ নিব, দেখো বৃত্তস্থ কোণ কোনটা নিব, এখানে বৃত্তস্থ কোণ আমাদের নিতে হবে, বৃত্তস্থ কোণটা তোমরা এখানে নিয়ে নিবা বিএডি, মানে এই কোণটা নিয়ে নেবা। দেখো একই চাপের উপর অবস্থিত, এটা কেন্দ্রস্থ কোণ আর এটা বৃত্তস্থ কোণ। একই চাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে, তাহলে 2 কোণ বিএডি হয়ে যাবে এই জায়গায়। ওকে, এই জিনিসটা মনে রাখবা। আচ্ছা এদের আমি যোগ করে নিব। এখানে যদি আমরা যোগ করে নিই কোণ এওসি প্লাস কোণ বিওডি, এখানে 2 কমন নিয়ে নাও। 2 কমন নিয়ে দেখো কোণ এডিসি প্লাস কোণ বিএডি, এই যে দেখো, তাহলে আমাদের এটা হয়ে গেল। এখন দেখো এরই মানটা পাবো আমরা, কোণ দেখো কোণ এপিসি পাবো, এই মানটা এপিসি পাবো, এদের যোগফলটা কোণ এডিসি আর কোণ বিএডির যোগফলটা আমরা এপিসি পাবো। চলো বলে দিয়ে কি করে পাবো এই যে এপিসি, এটা কি করে হবে। দেখো তো এই যে কোণটা আছে না, দেখো এডিপি ত্রিভুজ আছে, লক্ষ্য করো এই এডিপি ত্রিভুজের এই কোণটা কিন্তু এপিসি কোণটা বহিস্থ কোণ, একদম ধ্যান রাখো। তাহলে কোনো ত্রিভুজের বহিস্থ কোণটা কি হয়, অন্তস্থ বিপরীত কোণ দুটির যোগফলের সমান হবে না। দেখো এই কোণ আর এই কোণের যোগফলের সঙ্গে সমান, তাহলে এই কোণটা দেখো এই দুটো কোণই আছে, লক্ষ্য করো এই কোণটা, হ্যাঁ এই যে দেখো এটা হচ্ছে আমাদের বিএডি, এই যে বিএডি, এখানে কোণ চিহ্নটা আমাদের ছুটে গেছে, এই কোণটা হচ্ছে বিএডি আর এই কোণটা লক্ষ্য করো এটা হচ্ছে এডিসি, এই যে এডিসি। তাহলে দুটো কোণের যোগফলটা কে আছে আমাদের, 2 কোণ এপিসি আছে না, লক্ষ্য করো দেখো এই যে 2 কোণ এপিসি আমাদের কিন্তু, এই যে এটা আমরা কিন্তু পেয়ে যাব, সরি 2 পাবো না, মানে এই কোণটা, এই যে কোণ এপিসিটা হবে এদের যোগফল, মানে এদের যোগফলটা হবে কোণ এপিসি। 2টো ছিল আমাদের, দুইটা আমাদের রয়ে যাবে। তা দেখো আমরা এইভাবে কিন্তু প্রমাণটা দেখিয়ে দিতে পারবো। আমাদের প্রমাণটা বলে দিলাম। তোমাদের বড় প্রশ্নতে প্রমাণটা কিন্তু আসে, খুবই ইম্পর্টেন্ট এটা প্রমাণ আছে, বড় প্রশ্নতে যখন থাকবে আমি করিয়ে দেবো। তোমাদের যে এবিটি টেস্ট পেপার করিয়েছি সেখানে কিন্তু আমি এই অঙ্কটা কিন্তু বড় প্রশ্নে ছিল 10 নম্বর, যে 10-এর দাগের যে অঙ্কগুলো আছে প্রয়োগ, 10-এর দাগের 1, 2 দুটো অঙ্ক থাকে, সেখানে কিন্তু দেয় এই অঙ্কগুলো, সেখানে কিন্তু প্রমাণটা জানতে চাই, সেখানে কিন্তু প্রমাণটা কিন্তু এইভাবে করে দিতে হবে যদি আসে। এখানে কিন্তু 1 মার্কের জন্য তোমাদের প্রমাণের প্রয়োজন নাই, তোমরা একবারে এই সূত্র নিয়ে একদম মানটা বসিয়ে দেবা, যেহেতু এটা হয় আমাদের, তাই তো, তাহলে মানটা বসিয়ে আমাদের কিন্তু অ্যান্সারটা চলে আসবে। আচ্ছা এরপরে চলে আসবো আমরা 4 নম্বর প্রশ্নে। 4 প্রশ্নটা আমাদের কি বলছে, 4 নম্বর প্রশ্ন বলছে একটি সুষম পঞ্চভুজের প্রতিটি অন্তকোণের বৃত্তীয় মান কত হবে। আচ্ছা আমরা কি করব, একটি সুষম পঞ্চভুজের প্রতিটি অন্তকোণের মান আগে বের করব, সেটা ষষ্ঠিক কোণে বের করব আর তাকে আমরা বৃত্তীয় মানে ট্রান্সফার করে দিতে পারবো। তো চলো দেখো পঞ্চভুজ আছে এখানে সুষম, সুষম পঞ্চভুজ বলতে, আচ্ছা আগে পঞ্চভুজ জানো, পঞ্চভুজ হচ্ছে যে বহুভুজের 5টি বাহু থাকে, যেভাবে চতুর্ভুজ তোমরা দেখেছো 4টি বাহু দ্বারা গঠিত, তাকে বলবো চতুর্ভুজ, আর 5টি বাহু নিয়ে গঠিত তাকে বলবো পঞ্চভুজ। এবার সুষম, সুষম বলতে বাহুগুলো সমান, এই যে 5টি বাহু আছে এখানে কিন্তু সমান হবে, সুষম পঞ্চভুজ, তার প্রতিটি অন্তকোণ। তা আমাদের আগে কি জানতে হবে, দেখো 1-এর 4 নম্বর, যে কোনো বহুভুজের বাহু সংখ্যা যদি n হয়, তাহলে সেই n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তকোণগুলি, যতগুলি অন্তকোণ থাকবে তার সমষ্টি কত, তার সূত্রটা মনে রাখো, তার সমষ্টি মানে n সংখ্যক বাহু বিশিষ্ট কোনো বহুভুজের অন্তকোণগুলির সমষ্টি হয়, তার সূত্রটা তোমরা মনে রাখো 2 × n-2 × 90 ডিগ্রি, এই হচ্ছে আমাদের সূত্র। মানে n সংখ্যক বাহু যখন থাকবে, nটা আমাদের 5ও থাকতে পারে, 6ও থাকতে পারে, পঞ্চভুজও বলতে পারে, ষড়ভুজও বলতে পারে, সপ্তভুজও বলতে পারে, এখানে আমাদের বলেছে পঞ্চভুজ বলেছে, তাই তো। তাহলে পঞ্চভুজের, সুষম পঞ্চভুজের প্রতিটি অন্তকোণের সমষ্টি কত হবে, সেটা হবে 2 × n এর জায়গায় 5 বসিয়ে দিবা, পঞ্চভুজ বলতে 5টি বাহু, এই যে n হচ্ছে বাহু সংখ্যা, সেখানে 5 করে দাও, এখানে -2 × 90 ডিগ্রি, এই হচ্ছে সবগুলি মানে 5টি অন্তকোণের সমষ্টি, এটা মোট, এখানে প্রতিটি অন্তকোণ মানে একটি অন্তকোণ বলেছে,
তাহলে দেখো 5টি অন্তঃকোণের সমষ্টি যদি এটা হয়, তো একটির কত হবে, পাই দিয়ে ভাগ করে দাও। যেহেতু কোণগুলো সমান হবে, সুষম পঞ্চভুজের প্রতিটি কোণের মান কিন্তু সমান হবে। বাহু সংখ্যা সমান, তো কোণগুলো সমান পাবা। যেভাবে সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ বলতে 3টি বাহু সমান, তো কোণগুলো দেখবা 60 ডিগ্রি করে পাচ্ছ। সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান 60 ডিগ্রি করে হয়। একইভাবে সুষম পঞ্চভুজের প্রতিটি কোণের মান একই রকম হবে, তাই না? সমান হবে, প্রতিটি কোণের মান সমান হবে। দেখো যে মানটা আসবে এখানে, দেখো কত ডিগ্রি আসছে এখানে। আচ্ছা, এখানে আমি সরলটা করব। আচ্ছা, এটা আমি পাই দিয়ে একে কাটাকাটি করে দিই। এটা যদি কাটাকাটি করে 5 একে 5, এটা 4 চলে আসলো 40, 5 এটা 40, এটা 18 ডিগ্রি। আর এদিকে 2 গুণিত এটা 3 হয়ে যাবে, আর এদিকে আমাদের 18 ডিগ্রি। নিচে তার 5 নাই, এদের গুণ করে নেব। আচ্ছা, আমরা যদি এদের গুণ করে দিই, দেখো তাহলে কত হচ্ছে আমাদের, এখানে হচ্ছে আমাদের এদিকে 6, এটা হচ্ছে আমাদের 18 ডিগ্রি। ওকে। আচ্ছা, আমি আর বেশি গুণ করছি না, আমাদের যেহেতু এটাকে বৃত্তীয় মানে করতে হবে, তার জন্য আমি গুণটা করছি না। ওকে। দেখো বৃত্তীয় মানে করতে গেলে আমাদের করতে হবে কি, যে কোনো ষষ্ঠিক কোণকে যদি বৃত্তীয় মানে করতে হয়, তাকে তোমরা করবা পাই বাই 180 ডিগ্রি দিয়ে গুণ করে দিবা। ঠিক আছে, এই ষষ্ঠিক কোণটাকে যদি বৃত্তীয় মানে তোমরা করতে চাও, তাহলে এই কোণটাকে তোমাকে কত দিয়ে গুণ করতে হবে, পাই বাই 180 ডিগ্রি দিয়ে গুণ করতে হবে। কেন করতে হবে বলো তো? কারণ তোমরা জানো যে 180 ডিগ্রি, এই যে আমাদের 180 ডিগ্রি সমান সমান পাই, তাহলে 1 ডিগ্রি সমান সমান কত, পাই বাই 180। আর এত ডিগ্রি সমান সমান কত, এই যে আমাদের এটা তখন গুণ হয়ে যাবে আমাদের এখানে, তাই তো? গুণ হয়ে তো আমাদের এই ফিগারটাই আসবে। তাহলে এই যে আমাদের নিয়ম। তো চলো এটা সরল করে কিন্তু আমাদের অ্যান্সার চলে আসবে। এবার আমরা এই যে 18, যে ডিগ্রি ডিগ্রি আগে কেটে দাও, ডিগ্রি শেষ। আর 18 কে 18 একটা শূন্য, এখানে আমি কাটবো 2 দিয়ে, 2 পাচ্ছে 10, আর 2 3 6, তাহলে 3 পাই আমাদের উপরে, আর নিচে আমরা পাই পেয়ে গেলাম। তাহলে অ্যান্সার কিন্তু এটি 3 পাই বাই 5। তাহলে 3 পাই বাই 5, দেখো অপশন, দেখো আমরা বি নাম্বার কিন্তু অপশনটা পেয়ে যাচ্ছি, এটা কিন্তু আমাদের অ্যান্সার। পরের প্রশ্ন আমরা চলে আসবো 5 নাম্বার প্রশ্ন। দেখো 5-এর প্রশ্নটা আমাদের কি বলছে, দেখো যদি একটি আয়তঘনকের তলের সংখ্যা এফ, শীর্ষবিন্দু সংখ্যা ভি এবং ধারের সংখ্যা ই হয়, তবে কোনটি ঠিক হবে এই অপশনগুলোর মধ্যে? 1-এর 5 নাম্বারটা, আয়তঘনকের তল সংখ্যা যেটা এফ বলেছে, তাহলে আয়তঘনকের তল সংখ্যা তোমরা জানো 6টি হয় তল সংখ্যা, তাহলে এফ এর মান 6। এবার বলেছে শীর্ষবিন্দু সংখ্যা যেটা ভি, আয়তঘনকের শীর্ষবিন্দু সংখ্যা সেটা হয় আমাদের 8টি হয়, ঠিক আছে, মনে রাখবা তোমরা। আর ধারের সংখ্যা যেটা ই বলেছে, আয়তঘনকের ধার সংখ্যা 12টি হয়, 12টি ধার থাকে আয়তঘনকের। ওকে, তো এই জিনিসটা মনে রাখতে হবে। আয়তঘনকের তল সংখ্যা 6টি তল, আয়তঘনকের শীর্ষবিন্দু সংখ্যা 8টি পাওয়া যায়, এবং আয়তঘনকের ধারের সংখ্যা থাকে কটা, 12টি ধার, মানে বাহু সংখ্যা যেটা। এবার দেখো এই মানগুলো নিয়ে আমরা স্যাটিসফাই করব কোনটা শর্ত আমাদের স্যাটিসফাই করছে। ঠিক আছে, আমি যদি এ নাম্বার অপশনটা চেক করি, লক্ষ্য করো এই যে এফ আছে, তো দেখো আমি টুকে নিলাম, এ প্লাস ভি সমান সমান ই প্লাস 2 আছে, মানগুলো বসাও, উভয় দিকে যদি সমান হয়ে যায়, তার মানে কিন্তু এ নাম্বার অপশনটা কিন্তু হয়ে যাবে অ্যান্সার। চলো মানগুলো বসাবো, এফ কত 6, ভিটা হচ্ছে আমাদের 8, আর ইটা হচ্ছে 12, আর এদিকে আমাদের 2, 6 আর 8 যোগ করো, এদিকে আমাদের 14, আর 12 আর 2 কত 14। দেখো আমাদের উভয় দিকে সমান চলে এসেছে, তার আমরা কিন্তু এটাই অ্যান্সার পেয়ে যাচ্ছি, আমাদের কিন্তু অ্যান্সারটা এ নাম্বারই। তোমরা বাকি অপশনগুলো চেক করবা, মানগুলো বসাবা, দেখবা উভয় দিকে কিন্তু সমান পাবা না, তাহলে এগুলো অপশন আসবে না, আমাদের মিলে গেছে অ্যান্সার, এ নাম্বার কিন্তু অ্যান্সার। এরপরে আমরা চলে আসবো 6 নাম্বার প্রশ্নে। 6 প্রশ্নটা কি বলেছে, এখানে আমাদের 6 প্রশ্নটা বলেছে কিছু সংখ্যা দেওয়া আছে, এই সংখ্যাগুলির মধ্যমা কত হবে? 1-এর 6 নাম্বার। দেখো সংখ্যাগুলির মধ্যমা আমরা কিভাবে বের করব? প্রথমে সংখ্যাগুলোকে তোমরা ছোট থেকে বড় আকারে সাজিয়ে নাও। তো দেখো সবচেয়ে ছোট সংখ্যা কি আছে আমাদের, এখানে লক্ষ্য করো সবচেয়ে ছোট আমরা দেখতে পাচ্ছি 7 আছে, তাহলে লিখে নিলাম 7কে। তারপরে ছোট কে আছে, তারপরে 7-এর পর দেখো 8 দেখা যাচ্ছে, আমরা 8 নিয়ে নিলাম। 8-এর পর কে আছে 9, দেখো এই যে এখানে আছে 9। 9-এর পর লক্ষ্য করো কে আছে, 9-এর পর 10, এই যে আমরা 10 নিলাম। 11 দেখো, 11 কিন্তু দুটো 11 আছে, তাহলে এখানে আমরা দুটো 11 নিয়ে নেব। দেখো ছোট থেকে বড় আকারে সাজাচ্ছি। তারপরে 11-এর পর 12 নাই 13 আছে, তো আমরা 13 নিয়ে নেব।
13 পর লক্ষ্য করো, 13 পর 14 নাই, কিন্তু আমাদের 15 আছে। আমাদের 15 নিব। 15 পর কে আছে? 16 আছে, এই যে 16। দেখো দাগ মারা হয়ে গেছে সবগুলো সংখ্যার, আর না এখানে। এবার এই যে সংখ্যাগুলো ছোট থেকে বড় আকারে সাজিয়ে নিয়েছি আমরা। এখন কিন্তু দেখো মধ্যমাটা যে বের করতে বলেছে, খুব সহজে আমরা বের করে নিতে পারবো। কিভাবে? সংখ্যা কটা আছে? 1 2 3 4 5 6 7 8 9 বিজোড় সংখ্যা আছে, তাহলে মধ্যেরটাই আমরা মধ্যমা পাবো। মধ্যেরটাই বলতে এই সংখ্যাগুলোর মধ্যে কে আছে? দেখো এইদিকে 4 জন বাদ দিয়ে দাও, এই যে এদিকে 4 জন বাদ দাও, আর এদিকে 4 জন বাদ দাও। তো এদিকে 4 জন যদি বাদ চলে যায়, তাহলে মধ্যে লক্ষ্য করো, এই যে মধ্যে 11 আছে, তাহলে আমাদের কিন্তু মধ্যমাটা কিন্তু 11। 11 দেখো ডি নম্বর অপশনটা আমাদের মিলছে, এটা কিন্তু অ্যান্সার। পরে আমরা চলে আসবো 2 এর প্রশ্নগুলো, শূন্যস্থান। দেখো আমাদের 2 এর শূন্যস্থান প্রশ্নগুলো কি বলছে। 2 এর 1 নাম্বার, 2 এর 1 নম্বর প্রশ্ন কি বলছে? বার্ষিক এ% সরল সুদের হারে বি টাকার সি মাসের সুদ বের করতে বলেছে। সি মাস বলেছে, দেখো সি মাস লক্ষ্য করো, আমাদের এখানে সরল সুদের ক্ষেত্রে সময়টাকে কিন্তু বছরে রাখতে হবে। তাহলে সি মাস সমান সমান কত বছর? তাহলে মাসকে বছর করতে গেলে মাসকে 12 দিয়ে ভাগ করবা, তখন কিন্তু বছরে চলে আসবে। দেখো আমরা সি মাসকে বছর করে নিলাম। এখন আমাদের সুদ বের করতে হবে। সুদ যেটাকে আমরা আই বলি, তাহলে আমরা আই সমান কি জানি? PTR/100। আচ্ছা মানগুলো বসাবো। এখানে পি যেটা হচ্ছে আসল, দেখো বি টাকার, এটা কিন্তু আমাদের আসল, বি টাকার কথা বলেছে, তাহলে আসলটা বি। আর টি হচ্ছে সময়, দেখো সময়টা আমরা তৈরি করলাম C/12, এই যে আমাদের C/12। আর আর দেখো আরটা কিন্তু A% বলে দিয়েছে, তাহলে এখানে আমরা লিখবো A%। দেখো পার্সেন্টেজ মানে কিন্তু নিচে 100, 100 আমরা নিচে দিয়ে দিলাম। তো এখানে সরল করো, উপরে দেখো কাটাকাটিতে যাচ্ছে না, তাহলে ABC গুণ করে ABC, আর নিচে 12 100 গুণ করে আমরা পেয়ে যাবো 1200। তার সুদটা কত পেয়ে গেলাম? 12 ABC/1200, এত টাকা সুদ। তার শূন্য স্থানে তোমরা এটাই বসাবা, ঠিক আছে? এখানে আমি লিখে দিচ্ছি, অ্যান্সারটা লিখবা ABC/1200 টাকা। আমরা এখানে টাকা দিয়ে দেবো। চলো আমরা চলে আসবো 2 এর 2 নম্বর। 1 নম্বরটা করে দিলাম 2 এর, এবার 2 এর 2 নম্বরটা করাবো। দ্বিঘাত করণীর অঙ্কটা দেখো আমাদের এখানে এই যে দেওয়া আছে করণীগুলো, এটা সরল করে আমাদের মানটা বের করতে বলেছে। চলো খুব সহজে অঙ্কটা হয়ে যাবে। 2 এর 2 নম্বর, √48 √75 আর √192 আছে। আমরা কি করব? ভেঙে নিব। রুট ওভার মধ্যে যে সংখ্যাগুলো আছে তাদেরকে ভেঙে নাও। দেখো 48কে ভাঙাচ্ছি 2 গুণিত 2 গুণিত 2, দেখো গুণ করবা 2 দিয়ে 4, 4 দিয়ে 8, 8 দিয়ে 16, আর 16 3 48। কিছু কিছু সংখ্যা তোমরা এভাবে মুখোমুখি ভেঙে নিতে পারবা। যদি খুব অসুবিধা হয় তোমরা 48কে লসাগু করবা, দেখবা এই সংখ্যাগুলি পাবা। 4 √75, দেখো 75কে আমরা ভাঙাবো 5 × 5, আর এখানে 3 নিয়ে নেবো, মানে 5 5 25, 25 3 75। এবার 192, দেখো 192কে লসাগু করে দিচ্ছি আমি। দেখো তো লসাগুটা 2 দিয়ে করি, 2 9 18, 2 6 12, 2 4 8, 2 8 16, আর 48কে তো বললাম কত হবে, 2 দিয়ে করলে এই যে 2 দিয়ে 4, 2 4 8, 2 1 2, 2 দিয়ে 4, 2 6 12, 2 3 6। দেখো কটা 2 আছে? 1 2 3 4 5 6, 6টা 2 আর একটা 3। চলো লিখে নাও, 2 3 4 5 6, একটা 3 আছে আমাদের। এবার আমরা ভেঙে নিব। দেখো 3 বাইরে, এখানে দুটো 2, দেখো এখানে দুটো 2 এর জন্য তোমরা একটা 2 বের করতে পারবা, এই দুটো 2 এর জন্য একটা 2 বের করতে পারবা। আর এখানে দেখো এই যে 3টা কিন্তু রুটের মধ্যে রয়ে যাবে, √3 মাইনাস। এখানে দুটো 5 আছে, একটা 5 বের করতে পারবা। এখানে কিন্তু গুণ চিহ্ন দিবা, 4 এর পাশে যে 5কে বসাবা গুণ চিহ্ন দিবা, আর এই জায়গায় যে √3টা আমরা বসিয়ে দিব। আচ্ছা এখানে প্লাস আমরা এইদিকে দিলাম। দেখো এখানে 1 জোড়া, এই দুটো 2 এর জন্য একটা 2, আবার দাগ মারে দাও এইভাবে, দুটো 2 এর জন্য একটা 2, আবার দাগ মারো, দুটো 2 এর জন্য একটা 2, আর এই যে √3টা আমাদের রয়ে যাবে। চলো আমরা গুণ করে নিই। এখানে 3 দিয়ে 6, 6 দিয়ে 12, 12 √3 মাইনাস 4 5 20, 20 √3 প্লাস, আর এখানে 2 দিয়ে 4, 4 দিয়ে 8।
8√3। এখানে 12√3 আর 8√3 দুটো যোগ আছে, যোগ করলে পরে তোমরা পেয়ে যাবে 20√3, এইদিকে -20√3। দেখো এটা প্লাস মাইনাস কেটে যাচ্ছে, একই জিনিস আছে, কেটে গেল বলে আমাদের অ্যান্সারটা কিন্তু 0 দাঁড়িয়ে গেল। দেখো আমরা তাহলে শূন্য স্থানে আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম 0। পরের প্রশ্ন আমরা চলে যাব। পরে আমরা দেখো চলে আসবো 2-এর 3 নম্বর প্রশ্নটা। তো কি বলছে প্রশ্নটা? 2-এর 3 নম্বর দেখো, বলছে একটি ঘনক ও একটি গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল সমান, তাদের আয়তনের অনুপাত হবে কত? দেখো আমাদের প্রথমে যেটা বলেছে ঘনক বলেছে আর গোলক বলেছে, তাদের কিন্তু পৃষ্ঠতল মানে মানে চারপাশে যে তল আছে তাকে বলে সমগ্র তলও বলতে পারবো। ওকে, আচ্ছা তাহলে আমরা এখানে করাবো 2-এর 3 নম্বরটা। দেখো আমি ঘনকের ধারের দৈর্ঘ্য আমি ধরে নেব এ একক। ঘনকের ধারের দৈর্ঘ্য যদি এ একক হয়, তাহলে ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল যেটা ঘনকের সমগ্র তল, 6টি তল থাকে ঘনকের, তো সমগ্র তল বলতে দেখো 6a² হবে, তাই না? ঘনকের এক একটা তল হয় বর্গাকার বর্গক্ষেত্র, আর বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এ হলে একটি তলের ক্ষেত্রফল a², তাহলে 6টি তল আছে ঘনকে, তার 6টি তলের ক্ষেত্রফল 6a²। তাই যে আমাদের ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল 6a², মনে রাখবো এটা। এটার সঙ্গে সমান বলেছে দেখো গোলকের পৃষ্ঠতল। আচ্ছা তোমাদের বলে রাখি যে গোলকের ব্যাসার্ধ, আমি গোলকের ব্যাসার্ধ যদি আর ধরে নিই, তো গোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র সেটা তোমাদের জানতে হবে, সেটা হবে আমাদের 4πr²। এটা হচ্ছে গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, মানে গোলক বলতে ফুটবল, সেই ফুটবলের যে তলটা আছে সম্পূর্ণ তলটা, তার ক্ষেত্রফল এটা হবে। এটা সমান বলে দিয়েছে। এই যে ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল এটা, আর গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল এটা সমান, আমরা এটা সমান করব 4πr²। আচ্ছা এখানে যদি আমরা একটু কাটাকাটি করি, দেখো 2 দিয়ে করো, 2 দিয়ে 4 আর 2 3 6, তাহলে আমরা এখানে লক্ষ্য করো 3a², এখানে সমান সমান 2π পাবো আমরা r²। এখানে এক কাজ করি আমরা আমরা কার মানটা বের করার চেষ্টা করব? এখানে আমরা ধরো এর মানটা বের করার চেষ্টা করবো, তা বর্গমূল করে নিই, √ওভার চাপিয়ে দিচ্ছি, লক্ষ্য করো এখানে এই উভয় দিকে √ওভার চাপাবো, এখানে আমরা √ওভার চাপিয়ে দেব, আমি এর মানটা বের করে নিব। তাহলে লক্ষ্য করে এখানে এটা √3, এটা এটা বেরিয়ে আসবে, 3টা √3 হয়ে যাবে, আর এখানে √2 √π আর 8টা কিন্তু বেরিয়ে আসবে। তাহলে আমরা এর মানটা বের করব, তাহলে আমরা এখানে √2 √π বাই √3, আর এখানে আমাদের আর আছে, দেখো এর মানে এটা। এখন আমাদের বলেছে এই যে কি বের করতে বলেছে, তাদের আয়তন অনুপাত, তাদের বলতে ঘনক এবং গোলকের আয়তন অনুপাত। আচ্ছা তোমাদের জানতে হবে যে ঘনকের আয়তন, ঘনকের ধারের দৈর্ঘ্য যদি a হয়, তাহলে ঘনকের আয়তনের সূত্র ধারের কিউব, ধারের দৈর্ঘ্যের কিউব, মানে a³ হবে ঘনকের আয়তন, এটা হবে। এবং গোলক আছে, গোলকের আয়তন, গোলকের আয়তনের সূত্র 4/3πr³। এই যে দেখো এটা হচ্ছে আমাদের গোলকের আয়তন। চলো আমরা দেখো এর মানটা কিন্তু আমরা বের করেছি, তাহলে এর জায়গায় এর মানটা আমরা পুট করে দেবো। তাহলে এ হচ্ছে এর মান √2 √π, আর নিচে আছে √3, আবার আর আছে এখানে ইন্টু তার হোল কিউব = 4/3πr³। দেখো এবার আমরা ভাঙাবো, তোমাদের এখানে ভাঙানোর সরলটা আমি এইদিকে দেখাই। দেখো প্রথমে যে √2 আছে, তো এই যে √2 তার যদি হোল কিউব করো, এটাকে যে ভেঙে নাও, মানে √2 হোল কিউব কত হয় সেটা এইভাবে হবে, এই যে √2 ইন্টু √2 ইন্টু √2, কিউব আছে তো 3 বার গুণ হবে, দুটো √2 গুণ করে কত হবে, এটা 2 হয়ে যাবে, আর একটা √2 রয়ে গেল, তাহলে √2 হোল কিউব সরল করে তোমরা পেয়ে যাবা 2√2 পাবা। তাহলে আমরা এখানে বসাবো 2√2 বসাবো। একইভাবে √π আছে, তার হোল কিউবটা কত হবে এখানে, তাহলে একটা পাই বেরোবে আর √π, এটা যেভাবে দেখলা একইভাবে এটাও তোমরা ভাঙাতে পারবা। আর এখানে r³ আছে, আমি r³ বসিয়ে দেব। আর আবার দেখো এখানে √3 তার হোল কিউব,
একে তোমরা এভাবে যে 3 × √3 এভাবে ভাঙাতে পারবা, ঠিক আছে। যে একবার তোমাদের দেখিয়ে দিয়েছি, একটা দেখিয়ে দিলে তোমরা সবগুলো একইভাবে ভেঙে নিয়ে এভাবে পেয়ে যাবা। আর যেটা যদি মনে থাকে তোমরা একবারে তোমরা এটা লিখে নিতে পারবা। এদিকে আছে 4/3 পাই, এই যে আমাদের R³ তাই তো। চলো এখানে আমরা সরলটা করব। এখানে দেখো এই যে পাই আর পাই আমরা কেটে দিতে পারবো। এই যে 2 2 এ 4 এটা কাটতে পারবো। এই 3 আর এই 3 আমরা কেটে দিতে পারবো। তাহলে আমাদের কত রইলো সেটা আমরা লিখে নিব। এদিকে আমাদের √2 √পাই আছে, এখানে আছে আমাদের √3, আর এদিকে কত আছে দেখো, এদিকে আমাদের আছে এই যে দেখো। আচ্ছা R³ গুলো আমি যদি দেখি R³ কেটে যাবে, তাহলে এই যে R³ আর R³ কিন্তু কেটে গেল, তার শুধু আমাদের কে রয়ে গেল 2 রয়ে গেল। এটা এখন করব কি, এখন এই যে ভগ্নাংশটা আছে আমরা যদি ভগ্নাংশটা সরাতে চাই তাহলে √3 দিয়ে গুণ করে দাও, তাই তো। মানে হর আমাদের √3 আছে, মানে লসাগুটা আমাদের √3, তাহলে √3 দিয়ে গুণ করলে এখানে √3 কেটে যাবে, এখানে আমাদের রয়ে যাবে 2 √পাই, এটা রয়ে যাবে। আর এখানে √3 দিয়ে গুণ করলে 2 × √3, দেখো আমি √3 দিয়ে গুণ করে এটা পেয়ে যাব। আচ্ছা অ্যান্সারটা দেখো আমি মিলাবো তোমাদের, এভাবে রেখে দিলেও তোমাদের কোনো অসুবিধা নাই, যেহেতু আমাদের প্রমাণ তো করতে বলেনি, কিন্তু আমি ভালোভাবে অ্যান্সারটা মিলিয়ে দিই যেটা তোমাদের বইতে আছে। দেখো কীভাবে বইয়ের অ্যান্সারটা মিলাবো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি খুব সহজেই। আমরা কি করব, এখানে আমরা এই যে অনুপাতটা আছে √2 দিয়ে গুণ করে দেবো, এটাকেও গুণ করবো এটাকেও গুণ করবো। একই জিনিস দিয়ে আমরা গুণ করতে পারি, ভাগ করতে পারি। তো দেখো √2 এটা তো আমাদের এটা ছিলই, বসিয়ে দিলাম। তাহলে এখানে 2 √2 গুণিত এই যে √3, মানে একটা √2 এখানে বসলো, এখানে বসেছে, √2 দিয়ে গুণ করেছি। তাহলে এখানে √2 গুণ করে এটা 2 পেয়ে যাবা। এটা √পাই আছে বসিয়ে দিলাম h2, আর এদিকে 2 রেখে দিলাম, আর √3 আর √2 আর √3 এই দুটো গুণ করে তোমরা পেয়ে যাবা √6 পেয়ে যাবা। করণীর মধ্যে গুণ, 2 3 এ 6। এবার এই 2 আর এই 2 কেটে দাও, একই জিনিস অনুপাতে তোমরা কেটে দিতে পারবা, বা 2 দিয়ে ভাগ করা হলো, যেটা বুঝতে পারো। তো রয়ে গেল আমাদের √পাই √6। দেখো অ্যান্সারটা কিন্তু এভাবে রেখেছে, আমি সাজিয়ে দিলাম অ্যান্সারটা। তোমাদের পরীক্ষায় মানে তোমরা যদি এটাও রেখে দাও তবু তোমাদের নাম্বার দিয়ে দিবে, তোমরা যদি এটাকে ভেঙে এটা করো তবু তোমাদের নাম্বার দিয়ে দিবে, ঠিক আছে। আর তোমরা যদি ভালো করে সাজিয়ে এটা রাখো তো আরও ভালো, তোমরা এইভাবে অ্যান্সারটা রাখার চেষ্টা করবা। ওকে, এটা কিন্তু আমাদের অ্যান্সার। তাহলে শূন্যস্থানে তোমরা কি বসাবা, দেখো এই যে মানটা আমরা পেলাম তাদের আয়তন অনুপাতটা আমরা পেলাম √পাই √6, এই যে আমাদের অ্যান্সার। পরের প্রশ্ন আমরা চলে আসবো, চলে এসো পরের প্রশ্ন। দেখো 2 এর 4 নম্বর প্রশ্ন। আচ্ছা এখানে দেখো cosec θ মাইনাস cot θ এটা সমান সমান দেওয়া আছে √2 - 1 হলে cosec θ প্লাস cot θ এর মানটা বের করতে বলেছে। আচ্ছা তো আমরা করাবো এটা 2 এর 4 নম্বরটা। তো প্রথমে আমাদের একটা সূত্র যেটা আছে, সূত্রটা মনে রাখবা, cosec আর cot দিয়ে যে সূত্রটা আছে, cosec স্কোয়ার থিতা মাইনাস cot স্কোয়ার থিতা সমান সমান 1 হয়। ওকে, এটা মনে রাখবা। চলো আমরা এখন কি করব, এটা a এটা b ধরে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র, a প্লাস b। এই দেখো cosec থিতাকে a ধরলাম আর cot থিতাকে b ধরলাম, a প্লাস b ইন্টু a মাইনাস b মাইনাস b সমান সমান 1। আমাদের মাইনাসের মানটা মানে এর মানটা দেওয়া আছে, প্লাসটা আমি লিখে দিচ্ছি। আর এই যে মানটা দেওয়া আছে দেখো √2 - 1, এখানে এর জায়গায় বসাবো √2 - 1 বসিয়ে দিলাম সমান 1। এবার কিন্তু মানটা বেরিয়ে আসবে, যার মানটা আমাদের বের করতে বলেছে, এই যে মানটা বের হবে আমাদের, দেখো এই মানটা বের করতে বলেছে। তাহলে cosec থিতা প্লাস cot থিতা সমান সমান 1 বাই, এটা নেমে যাবে নিচের দিকে, তাই তো। এটা আমাদের এই যে গুণের আকারে আছে, এটা 1 এর নিচে নামবে, 1 বাই √2 - 1। এবার আমরা শুধু এটাকে দেখো হর করণী নিরসন করে নিব, তাই আমাদের অ্যান্সারটা মিলে যাবে। তোমরা এভাবে যদি অ্যান্সারটা রেখে দাও তবু তোমাদের কিন্তু নাম্বারটা দিয়ে দিবে। তা আমি অ্যান্সারটা একটু সাজিয়ে লিখবো যেভাবে তোমাদের অ্যান্সারে আছে। আর সাধারণত তোমরা ক্লাস 10-এ জানো যে হরে করণী থাকলে আমরা হর থেকে করণী নিরসন করি। তবে সেটা কিভাবে, এই যে দেখো মানে হরে যেটা আছে
তার বিপরীত চিহ্ন দিয়ে গুণ করে দেবা উপর নিচে। আচ্ছা, আমাদের এখানে গুণ করতে হবে √2 + 1। এই যে দেখো, এটা দিয়ে গুণ করেছি উপর নিচে, উপরে √2 + 1। আর এখানে সবসময় তোমরা জানো এটা a + b, এটা a এটা b ধরে a + b × a - b। আমাদের সূত্রটা a² - b²। উপরে √2 + 1 আর √2 এটা 2 হয়ে যাবে, 1 এর স্কয়ার 1। তো দেখো তো 2 থেকে 1 বিয়োগ করলে 1, তো রয়ে গেল আমাদের উপরেরটাই √2 + 1 রয়ে যাবে। তো দেখো এই যে আমাদের √2 + 1, এই যে আমাদের মানটা বের করতে বলেছিল, কত পেলাম মানটা √2 + 1, এটা কিন্তু আমাদের অ্যান্সার। তো শূন্যস্থানে তোমরা বসিয়ে দিবা √2 + 1 বসাবো। আমরা চলে আসবো 5-এর প্রশ্নটা। 5-এর প্রশ্নটা বলেছি, এই যে আমাদের কিছু রাশিগুলো দেওয়া আছে, এদের যৌগিক গড় 5 বলে দিয়েছে, যৌগিক গড়, ঠিক আছে? এই রাশিগুলির গড় বলেছে 5, তাহলে এক্স এর মান বের করতে বলেছে। দেখো 2-এর 5 নম্বরটা, তো গড় আমরা কিভাবে বের করি? যে রাশি বা সংখ্যাগুলো থাকবে তাদের যোগ করব, আর যতগুলি সংখ্যা আছে সেটা দিয়ে ভাগ করে দেব। তো দেখো যোগ করব মানে এখানে 7 আছে প্লাস x - 2 দেখতে পাচ্ছ, x - 2 প্লাস, তারপরে আছে 10 প্লাস, তারপরে আছে কত x + 3। দেখো যতগুলো আছে সবগুলোকে যোগ করলাম। এবার কতগুলো ছিল রাশি? 1টা 2টা 3টা 4টা, 1 2 3 4, তাহলে 4 দিয়ে ভাগ করো। তো এটা কি বলা হয়? যৌগিক গড় বা গড়, তাই তো? আর এই গড়টা বলে দিয়েছে কত? 5 বলে দিয়েছে, তো এটা 5-এর সঙ্গে সমান। তাহলে এখান থেকে আমাদের সরল করে x এর মানটা বেরিয়ে আসবে। তো দেখো x এর মান কত বেরোচ্ছে, তাহলে আমরা এখান থেকে x এর মান পেয়ে যাব। আর আমরা প্রথমে যে x আর x যদি আমরা যোগ করি তাহলে কত হবে? 2x হয়ে যাবে। এবার এখানে আমরা সংখ্যাগুলো এই যে আছে +7, এটা দেখো এদিকে, এদিকে আমাদের 7 আর 10 17, 17 3 20 প্লাস 20, আর এদিকে -2, আর নিচে 4, আর এদিকে আমাদের 5। আচ্ছা, উপরে 2x, এটা আমাদের +18 চলে আসবে। আর এখানে যদি বর্গমূল করেন নি, 4 5 20 পেয়ে যাব 2x। আচ্ছা, 20 থেকে 18 বিয়োগ হবে, এদিকে আসলে বিয়োগ, তা 20 থেকে 18 বিয়োগ করে তোমরা কত পেয়ে যাবা? 2। তাহলে কাটাকাটি করে নাও, এখানে কিন্তু 1 হবে। তাহলে x এর মানটা আমরা পেয়ে গেলাম 1 পেয়ে গেলাম। তাহলে শূন্যস্থানে তোমরা 1 বসিয়ে দিবা, এখানে 1 হবে। 6 নম্বর প্রশ্ন। 6-এর প্রশ্নটা দেখো, বৃত্তস্থ সামুদ্রিক সর্বদা একটি আয়তক্ষেত্র হয়। এটা আমাদের প্রয়োগ আছে, প্রমাণে আছে। তো তোমাদের মনে রাখতে হবে, বৃত্তস্থ সামুদ্রিক সর্বদাই কি হয়? একটি আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র। ওকে, আচ্ছা প্রয়োগটা আমি তোমাদের দেখিয়ে দিই, বইতে কত পাতায় আছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আচ্ছা দেখো, এখানে তোমাদের বইতে চলে আসবা পেজ নাম্বার 167 পেজে, যে প্রয়োগটা আছে দেখো, প্রয়োগ 5, দেখো আমাদের আছে না যে বৃত্তস্থ সামুদ্রিক একটি আয়তক্ষেত্র, তাই তো? তাহলে তোমাদের অ্যান্সারটা কিন্তু আয়তক্ষেত্র হবে। পরের প্রশ্নে আমরা চলে যাব। পরের প্রশ্নগুলো আমরা আসবো 3-এর প্রশ্নগুলো, যেগুলো আছে আমাদের সত্য মিথ্যা দেখাতে বলেছে। দেখো কি বলেছে, দেখো 3-এর 1 নম্বরটা, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে মূলধন প্রতি বছর অপরিবর্তিত থাকে। দেখো চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে মূলধনটা প্রতি বছর পরিবর্তিত হয়, চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, 1 বছরে যা হবে আমাদের সুদ, আবার পরের বছরের ক্ষেত্রে সুদ আর আসলটা যোগ হয়ে নতুন একটা আসল তৈরি হয়। তো প্রতি বছর কিন্তু কি হবে? মূলধন বা আসলটা পরিবর্তিত হবে। এখানে কিন্তু অপরিবর্তিত বলেছে, ঠিক আছে? পরিবর্তিত হবে, চেঞ্জ হবে। তাহলে এখানে অপরিবর্তিত বলেছে বলে এটা মিথ্যা কথা বলেছে। তাহলে এখানে তোমরা অ্যান্সারটা মিথ্যা বসাবা। আচ্ছা, পরের পেজে আমরা চলে আসবো। পরের পেজ 378 পেজের অঙ্কগুলো করালাম, 379 পেজের যে অঙ্কগুলো আছে দেখো, এই যে আমাদের আছে √192 এবং √162 দুটি পরস্পর সদৃশ্যকরণী। চলো আমরা দেখব যে এখানে সদৃশ্যকরণী পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না। তো আমাদের লক্ষ্য করো, এটা আমাদের 3-এর 2 নম্বর অঙ্কটা, এই যে √192 আছে, তাহলে একে আমরা ভেঙে নিব। দেখো √192, তাহলে 192 লসাগু করো, একবার লসাগুটা করলাম তোমাদের। দেখো এই যে 2 নং 18, 2 6 12, 2 4 8, আবার 2 8 16, 2 দিয়ে 4, 2 4 8, 1 2,
এখানে 2 6 3। তাহলে আমাদের এই সংখ্যাগুলো এখানে বসবে এই জায়গায়। দেখো আমরা যদি দেখি কটা আমাদের 2 আছে, 6টা 2 আর একটা 3। তাহলে এখানে গুণ করে বসিয়ে দেবা। 1 2 3 4 5 6 একটা 3 আছে আমাদের, তাই তো? তাহলে এখানে দুটো 2 এর জন্য একটা 2, আবার দুটো 2 এর জন্য একটা 2, আবার দুটো 2 এর জন্য একটা 2, আর এই যে 3টা রয়ে যাবে √3 রয়ে যাবে। তাহলে এখানে তোমরা সমান সমান কত পেয়ে যাবা? এই যে 8√3 পেয়ে যাবা। তারপরে আমাদের আছে আবার এই যে এবং দিলাম, এবং কত আছে? এই যে √162 আছে। তা তোমরা করবা কি 162 লসাগু করবা। চলো আমি করছি 2 দিয়ে, 2 8 16, 2 1 2। এবার দেখো আমাদের এখানে 3 দিয়ে যাবে, 3 দিয়ে করো লসাগুটা। 3 দিয়ে 6, 2 চলে আসবে, 3 7 21, 3 9 27, 3 3 9। তাহলে এইখানে এটা মানগুলো বসাও। এখানে 3 কটা আছে? 4টা 3, 3 গুলো আগে লিখি। 3 4টা, আর 2 আছে আমাদের একটা। দুটো 3-এর জন্য একটা 3, আবার দুটো 3-এর জন্য একটা 3। আর 2টা দেখো বিজোড় সংখ্যা, এটা থেকে যাবে 2টা, একটাই 2 আছে বলে রয়ে যাবে। এখানে 9√2। এইভাবে ভেঙে নিয়ে এখন দেখো এটাকে দেখতে হবে আর এটাকে দেখতে হবে। এদের দেখে কি আমরা বলতে পারবো সদৃশ্যকরণীয় হবে কি হবে না? দেখো এরা কিন্তু সদৃশ্যকরণীয় হবে না। সদৃশ্যকরণী বলতে কি, যে √3 যদি এখানেও √3 আসতো তখন বলতাম সদৃশ্যকরণী। দুটো করণী আলাদা আছে, এটা √3 করণী, এটা হচ্ছে √2 করণী, তাই তো? তা দুটো করণী সদৃশ্য নয়। সদৃশ্য বলেছে, তার জন্য তোমরা অ্যান্সারটা মিথ্যা লিখবা, অ্যান্সার মিথ্যা। পরে আমরা চলে আসবো 3 নম্বর প্রশ্নে। 3-এর 3 দেখো কি বলেছে? একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, ব্যাসার্ধ ও তির্যক উচ্চতা সর্বদা একটি সমকোণী ত্রিভুজের বাহুত্রয়। দেখো এটা তোমাদের আমি দেখাচ্ছি, সত্য হবে না মিথ্যা হবে। ছবিটা এঁকে তোমাদের আমি বুঝাই। এখানে লম্ববৃত্তাকার শঙ্কু বলেছে, 3-এর 3 নাম্বার। শঙ্কুর ছবিটা এভাবে আঁকো। এই যে আমাদের শঙ্কুর ভূমিটা একটা বৃত্তাকার হবে, এদিকে হবে টানবা, এভাবে টেনে নিবা। এটা শঙ্কুর ভূমির ব্যাস দেখাবা, এখানে কেন্দ্রবিন্দু ও নিয়ে নাও, এটা এ ও, এটা ব্যাসার্ধ দেখাও। এটা লম্ব উচ্চতা আমি নিয়ে নিলাম, এদিকে আমি বি নাম দিয়ে দিলাম। ও বিটা লম্ব উচ্চতা, যেটা এইচ ধরা হয়। আর এ বি হচ্ছে তির্যক উচ্চতা, যেটাকে আমরা এল বলি। তা দেখো এখানে এই যে শঙ্কুর উচ্চতা যেটা এইচ, আর ব্যাসার্ধ যেটা এখানে আর তির্যক উচ্চতা যেটা এল আছে। তাহলে এটা কি, এই যে এগুলো কি সমকোণী ত্রিভুজের বাহুত্রয়? 3টি কি বাহু হয়? দেখো এখানে এই যে এ ও বি যে ত্রিভুজটা আছে, এটা কিন্তু সমকোণী ত্রিভুজ। এটা লম্ব উচ্চতা, লম্ব আছে, এই কোণটা আমাদের 90 ডিগ্রি। তাহলে এ ও বি সমকোণী ত্রিভুজ হলে পরে, তো এই কথা কিন্তু ঠিক বলেছে, উচ্চতা, ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতা একটি সমকোণী ত্রিভুজের বাহুত্রয়। তাহলে ঠিক বলেছে কথাটা। তোমরা এখানে অ্যান্সারটা সত্য লিখবা। চলে আসবো আমরা 4 নম্বর প্রশ্নে। দেখো এখানে 3-এর 4-এর প্রশ্নটা কি বলছে? বলছে একটি খুঁটির ছায়ার দৈর্ঘ্য 0 হলে সূর্যের উন্নতি কোণ হবে 90 ডিগ্রি। দেখো তো, চলো আমরা ছবি এঁকে প্রশ্নটা ভালো করে বুঝবো। 3-এর 4 নম্বর, একটি খুঁটির ছায়ার দৈর্ঘ্য, একটা খুঁটি আছে, এই যে আমাদের একটি খুঁটি, বলছে খুঁটির ছায়ার দৈর্ঘ্যটা 0, মানে ছায়ার দৈর্ঘ্য নেই। তো ছায়ার দৈর্ঘ্য কী করে পাবো? এভাবে যে একটা খুঁটি হলে এই যে ভূমি আছে, এইদিকে আমাদের ধরো একটা ছায়ার দৈর্ঘ্য পড়তে পারে এই জায়গায়। যদি এ বি খুঁটির উচ্চতা হয়, তাহলে আমাদের এই যে বিসি হবে ছায়ার দৈর্ঘ্য। এখানে কিন্তু আমাদের খুঁটির ছায়ার দৈর্ঘ্য 0, মানে ছায়ার দৈর্ঘ্য নেই। তো ছায়ার দৈর্ঘ্য যদি না হয়, তাহলে আমাদের এইদিকে তো আমরা ছায়ার দৈর্ঘ্য পাচ্ছি না। তাহলে সূর্যের উন্নতি কোণ কি 90 ডিগ্রি হবে? দেখো সূর্যের উন্নতি কোণটা একদম 90 ডিগ্রি হবে এই জায়গায়, এইভাবে সোজা একদম লম্ব এই জায়গা, যে জিনিসটা, তাই তো? একদম মানে ছায়াটা মানে এই জায়গায় হয়ে গেছে। এটাই খুঁটির উচ্চতা, এটাই আমাদের ছায়া। এভাবে ছায়াটা ধরো, লক্ষ্য করো, ছায়ার দৈর্ঘ্য তো আসছে না। তাহলে আমাদের কি পরস্পর লম্ব, ভূমির সঙ্গে মাটির সঙ্গে খুঁটিটা আছে, তাই তো? তাহলে সূর্যের উন্নতি কোণ কিন্তু 90 ডিগ্রি। এটা তোমাদের খুব ভালো একটা প্রশ্ন আছে, যে সূর্যের উন্নতি কোণ যখন 90 ডিগ্রি হবে, তখন খুঁটির ছায়া দৈর্ঘ্য 0 হবে, খুঁটির ছায়া দৈর্ঘ্য পাওয়া যাবে না। মানে এই যে তোমরা দেখো দুপুরবেলার সময় যখন একদম সূর্য মাথার উপর দেখবা, তখন কিন্তু তোমাদের দেখবা যে তোমাদের একটা ছায়ার দৈর্ঘ্য হয়, যে ছায়া পাওয়া যায়, সেই ছায়াটা কিন্তু ঠিকঠাক দেখা যায় না।
এটা গরমের সময় লক্ষ্য করা যায়। যে একদম মাথার উপর যখন সূর্য থাকবে একদম ঠিক দুপুর 12টার সময়, তখন একদম ছায়ার দৈর্ঘ্য পাওয়াই যায় না। আর যখনই বিকেল 3টে বাজবে বা বিকেল 4টে বাজবে, তখন দেখবা ছায়ার দৈর্ঘ্য কত বড় হয়ে যায়। তাহলে এই যে দেখো, সূর্যের উন্নত কোণ 90 ডিগ্রি হলে খুঁটির ছায়া দৈর্ঘ্য 0 হবে। তাই এই কথাটা কিন্তু আমাদের সত্য বলেছে। তাহলে এটা আমাদের অ্যান্সারটা কি হবে? সত্য হবে। সত্য অ্যান্সার। চলে আসবো এবার 3-এর 5-এর প্রশ্নটা। দেখো এখানে আমাদের 5-এর প্রশ্নটা কি বলেছে, 3-এর 5 নাম্বার বলছে অকেন্দ্রীয় বৃত্তের এবি ও সিডি যে দুটির দৈর্ঘ্য সমান, তাহলে এখানে কোণ এ ও বি 60 ডিগ্রি হলে কোণ সিওডি কি 45 ডিগ্রি হবে? দেখো আমি ছবি এঁকে তোমাদের বোঝাই। আমরা একটা বৃত্ত নিয়ে নিলাম। আচ্ছা, এখানে কেন্দ্র আমাদের ও কেন্দ্র বলেছে, এই যে ও কেন্দ্র আমাদের একটি বৃত্ত। এ বি আর সিডি দুটি যে আছে, তো আমি এখানে এ বি দেখালাম, যে এ বি, আর এদিকে আমি সিডি দেখালাম, এই যে আমাদের সিডি। দুটি যে দৈর্ঘ্য সমান আছে। আর কোণ এ ও বি বলে দিয়েছে 60 ডিগ্রি বলেছে। তাহলে দেখো এখানে এই যে কোণ আর এই কোণ, তাহলে এই কোণটা আমাদের 60 ডিগ্রি। তারপরে কোণ সিওডি যেটা দেখাতে হবে, কোণ সিওডি, দেখো এই কোণটা আমাদের কি 45 ডিগ্রি হবে, এই কোণটা। তো দেখো এই কোণটা কত হবে তোমাদের বলি। আচ্ছা, লক্ষ্য করো এখানে এই যে এওবি আর সিওডি এই দুটো ত্রিভুজ আমরা সর্বসম দেখাতে পারবো। দুটি ত্রিভুজ সর্বসম হবে কি করে? দেখো এখানে 1 নম্বর শর্ত যদি বলি যে এবি বাহু সমান সমান সিডি বাহু, এটা প্রশ্নে বলে দিয়েছে, দুটি যে সমান আছে, তাহলে একটা শর্ত হয়ে গেল আমাদের। তারপরে তোমরা এই যে ওএ এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান বলতে পারবা। 2 নম্বর শর্তে মানে ওএ সমান সমান ওডি বলতে পারবা, কারণ এরা কিন্তু দেখো একই বৃত্তের ব্যাসার্ধ। ওএ বৃত্তের ব্যাসার্ধ, ওডি বৃত্তের ব্যাসার্ধ, এরা সমান। 3 নম্বর শর্তে তোমরা এইদিকে ওবি সমান সমান ওসি বলতে পারবা, ওবি সমান সমান ওসি। আর এখানে 1 নম্বর শর্তে যেটা বললাম এবি সমান সমান সিডি, দুটি যে দৈর্ঘ্য সমান প্রশ্নেই বলে দিয়েছে। তাই দুটো ত্রিভুজ থেকে 3টি শর্ত আমরা সমান দেখাতে পারছি, তাহলে সেই দুটো ত্রিভুজ কি হবে? সর্বসম। আর সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণগুলো সমান হয়, মানে এটা 60 ডিগ্রি হলে এই কোণটা কত হবে? 60 ডিগ্রি। তাহলে সিওডি কোণটা কিন্তু 60 ডিগ্রি আসছে। কোণ সিওডি কোণটা আমরা কত পাচ্ছি? 60 ডিগ্রি পাচ্ছি। বলেছে 45 ডিগ্রি, তার জন্য তোমরা মিথ্যা লিখে দিবা। তাহলে অ্যান্সারটা এখানে লিখবো মিথ্যা। পরে 6 নম্বর প্রশ্ন, পরিসংখ্যা বহুভুজ এক প্রকারের রৈখিক লেখচিত্র। ইয়াস, এটা কিন্তু আমাদের সত্য কথা। পরিসংখ্যা বহুভুজ বিশেষ করে ক্লাস 9-এ তোমরা দেখেছো, যে তোমরা দেখছিলা, আমি যদি একটু বলি তোমাদের, যে এইভাবে তোমরা একটা ছক তৈরি করছিলা। যখনই তোমরা দেখছিলা যে এদিকে পরিসংখ্যাগুলো থাকতো, এদিকে শ্রেণী, শ্রেণীগুলি থাকতো, তাই এইভাবে তোমরা বিন্দু পেয়ে যেতে না, এভাবে করে বিন্দু পেতা, আর এই বিন্দুগুলি এভাবে যোগ করতা। এগুলো তো রৈখিক, এই যে তোমরা যোগ করছো। রৈখিক বলতে কি? সরলরেখা বরাবর যায়। দেখো এই যে এটা সরলরেখা, এদিকে একটা সরলরেখাংশ, এদিকে একটা সরলরেখাংশ, তারপর আবার তোমরা পেতা। এইভাবে করে একটা কি পরিসংখ্যা বহুভুজ তৈরি করতা। তা এগুলো তো রৈখিক আমাদের না, এই এখান থেকে রৈখিক। তার আমাদের কথা কিন্তু ঠিক বলেছে, পরিসংখ্যা বহুভুজ এক প্রকারের রৈখিক লেখচিত্র। সত্য, এটা হবে আমাদের অ্যান্সারটা। এরপর আমরা 4-এর প্রশ্নগুলো চলে আসবো। 2 মার্কের প্রশ্নগুলো আছে। 4-এর 1 নম্বরটা বলছে চক্রবৃদ্ধি সুদে 6,000 টাকা 5 বছরে সুদে মূলে দ্বিগুণ হয়, 20 বছরে সুদে মূলে কত গুণ হবে? দেখো ভালো প্রশ্ন বলেছে। চলো দেখো আমি করাচ্ছি তোমাদের। 4-এর 1 নাম্বার, তো আমাদের এখানে চক্রবৃদ্ধি সুদের কথা বলেছে। তো চক্রবৃদ্ধি সুদ দেখো 6,000 টাকা, তো এখানে 6,000 টাকা 5 বছরে সুদে মূলে দ্বিগুণ বলেছে, তাই তো? আচ্ছা, তাহলে এখানে দেখো এখানে এই যে 6,000 টাকার যদি আমি বের করতে চাই, মানে সমূল চক্রবৃদ্ধি যেটা বের করবো আমি, সুদে মূলে দ্বিগুণ, সুদ মূলটা মানে সুদে মূলে বলতে সুদ আসল যেটা বলা হয়, যেটাকে আমরা এখানে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সমূল চক্রবৃদ্ধি বলবো। সেটা কি জিনিস? দেখো সমূল চক্রবৃদ্ধির সূত্র, যে এই যে 6,000 আসল ইন্টু 1 প্লাস, এখানে আমাদের দেখো সুদের হারটা এখানে দেওয়া নাই, তাই তো? তাহলে সুদের হারটা আমরা ধরে নিলাম R%, R/100, কত বছরে? 5 বছরে। কত বলেছে? দ্বিগুণ বলেছে। দ্বিগুণ বলতে এর দ্বিগুণ, এই যে দেখো
একে আমরা 2 দিয়ে গুণ করে দেবো। এই যে আমাদের দেখো, ঠিক আছে, তো এইভাবে দাঁড়ালো। তাহলে এখানে লক্ষ্য করো, এটা আমাদেরকে দেখো সমূল চক্রবৃদ্ধি, সেটাই আমাদের বলে দিয়েছে। কত গুণ? দ্বিগুণ বলেছে। তো দ্বিগুণ বলতে যেটা আসল থাকবে আসলের দ্বিগুণ, তাই তো, এই জন্য এর সঙ্গে সমান। এটাও আমাদের সমূল চক্রবৃদ্ধি, এটাও সমূল চক্রবৃদ্ধি। এখানে একটু সরলটা করি, এটার সঙ্গে এটা কেটে দিচ্ছি আমরা, 6000 কেটে গেল। আমাদের 1 প্লাস r/100, আরটা কিন্তু আমরা এই যে চক্রবৃদ্ধি সুদের হার যেটা আমরা ধরে নিয়েছি r%, r/100 হোল টু দি পাওয়ার 5 সমান সমান এখানে 2 পেয়ে গেলাম। দেখে আমি 1 নং নাম দিয়ে রেখে দিলাম। তারপর দেখো বলেছে যে 20 বছরে সুদের মূল্য কত গুণ হবে। তা আমরা এখানে ধরে নিচ্ছি, ধরি 20 বছরে সুদে মূল্যে, যেটা সমূল চক্রবৃদ্ধি যেটা বলা হয়, সুদে মূল্যে সুদ আসল যেটাকে বলি, সরল সুদের ক্ষেত্রে সুদ আসল, আর চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সুদ আসলটাকে বলবো সমূল চক্রবৃদ্ধি। এই যে সূত্রটা আমাদের, সুদে মূল্য হবে কত গুণ, তাকে আমরা এক্স গুণ ধরে নিলাম। কত গুণ? আসলের এক্স গুণ, 6000-এর এক্স গুণ, এটা ধরে নিলাম। তা চলো তো এখানে আমরা সমূল চক্রবৃদ্ধি যেটা জানি, এই যে আসল ইন্টু 1 প্লাস r/100 কত বছরে? 20 বছরে। এই যে 20 বছরে, পাওয়ারটা সময়টা এখানে এই যে পাওয়ারে দিব। আর দেখো এক্স গুণ, মানে এই যে আসলের 6000-এর কত গুণ, আমরা এক্স গুণ ধরে নিয়েছি, এক্স এর মানটা আমাদের বের করতে হবে, তাই অ্যান্সার চলে আসবে। তা লক্ষ্য করো এখানে আবার আমরা 6000 কেটে দিলাম। এবার এখানে সরলটা লক্ষ্য করো, আমরা এটাকে 1 প্লাস r/100 এখানে হোল টু দি পাওয়ার 5 করে বাইরে পাওয়ার আমরা 4 নিলাম। দেখো 20-এর পাওয়ারটাকে ভেঙে নিলাম, এভাবে ভিতরে 5 নিলাম, বাইরে 4 নিলাম। কারণ তোমরা জানো পাওয়ার ও পাওয়ারে গুণ করলে কোথায় যাবে, মানে এইভাবে পাওয়ার উপর পাওয়ার আছে না, তো এই দুটো পাওয়ার গুণ হয়, তো 5×4 20 চলে আসবে আবার। তাহলে সূচকের নিয়ম অনুসারে এটা করতে পারবো আমরা। আর এখানে এক্স রয়ে গেল, এটা তো কেটে গেছে। আমরা দেখো এর মানটা, এই যে 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার 5, এর মানটা কিন্তু দেখো 1 নঙে 2 বের করে রেখেছি। তাহলে তো আমরা এর জায়গায় 2 বসিয়ে দিব, পাওয়ার কিন্তু বাইরে 4 আছে, 4টা দিয়ে দিলাম। এর মানটা লক্ষ্য করো, এর মানটা 2 সমান এক্স, এটা আমরা 1 থেকে পেয়েছি, 1 থেকে। তাহলে এক্স এর মান সমান সমান 2 এর পাওয়ারে 4, মানে কি জানো তোমরা, তা 2টা কবার গুণ হবে? 4 বার গুণ হবে না। তাহলে এক্স সমান সমান 2 দিয়ে 4, 4 দিয়ে 8, 8 দিয়ে 16, এই যে দেখো 16 গুণ। এই যে আমাদের অ্যান্সারটা কত গুণ হবে, সুদে মূলে 16 গুণ হয়ে যাবে আসলের। এটা কিন্তু আমাদের অ্যান্সার। খুব ভালো প্রশ্ন ছিল। পরের প্রশ্নে আমরা চলে আসবো আমরা 4-এর 2 নম্বর প্রশ্নটা। দেখো 4-এর 2 এর প্রশ্নটা কি বলছি, প্রশ্নটা আমরা পড়ি। 4-এর 2 নাম্বার বলছে, এখানে এ এবং বি কোনো ব্যবসায় এই যে 1050 টাকা লাভ করে এর মূলধন 900 টাকা এবং লভ্যাংশ 630 টাকা হলে বি এর মূলধন বের করতে বলেছে। আচ্ছা, তা আমরা প্রথমেই ধরে নিব বি এর মূলধন। বি এর মূলধনটাকে আমরা কত টাকা ধরে নিব? এক্স টাকা ধরে নিব। তাহলে এ ইজ টু বি, এ বি এর মূলধনের অনুপাত, এর মূলধন বলে দিয়েছে 900 টাকা, 900 ইজ টু, আর বি এর মূলধন এক্স। এই দেখো, এবার এখানে এ এর লভ্যাংশ বলে দিয়েছে, তাহলে আমরা এক কাজ করি, এর লভ্যাংশ বের করার চেষ্টা করি। মোট লাভ তো দেওয়াই আছে, আমরা বের করব এর লভ্যাংশ। এর লভ্যাংশ সমান সমান, দেখো এর লভ্যাংশ কি করে পাবো, এর মূলধন যেটা যে 900 বাই আনুপাতিক যোগ, এদের দুজনের যোগ, মানে 900 প্লাস এক্স, আর গুণ করতে হয় যেটা মোট লাভ হয়েছে 1050 টাকা, তাহলে 1050 টাকা, এটাই হচ্ছে এর লভ্যাংশ। আর এই এর লভ্যাংশ বলেছে আবার কত, 630 টাকা, তাহলে এটাই সমান সমান কত, 630। এবার এখান থেকে সরল করে আমরা দেখো বি এর মূলধন যেটা এক্সট্রা কিন্তু বেরিয়ে আসবে, এক্স এর মান 0 0 কেটে দেবো। আমরা 3 দিয়ে কাটাকাটি করি এটার সঙ্গে এটা, তাহলে 3 দিয়ে 6, 3 একে 3, আর এখানে 3 3 এর 9, দুটো শূন্য বসিয়ে দেব। এবার আবার আমরা 3 দিয়ে কাটাকাটি করি, 3 7 21, আর এটা 3 একে 3, দুটো শূন্য। এবার এটা এর সঙ্গে আর এর সঙ্গে 7 দিয়ে কাটাকাটি করবো, 7 একে 7,
আর এটা 7 একে 7, 3 চলে আসবে 35, 7 5 35। তাহলে দেখো তো আমাদের উপরে কত রইল, উপরে 100 গুণিত 15 আর নিচে 900 প্লাস এক্স, আর ডান দিকে কিছু না, এখানে কিন্তু 1 আছে। এবার বর্গগুণ করে নি। আচ্ছা, এখানে 900 প্লাস এক্স, আর এটা আমাদের এই যে 100 আর 15 গুণ করে 1500, তাহলে এক্স সমান সমান এই যে 1500 থেকে 900 এদিকে বিয়োগ হয়ে যাবে, তা তোমরা পেয়ে যাবা 600। তাহলে বি এর মূলধন কত টাকা? 600 টাকা। এই যে আমাদের অ্যান্সার। পরের প্রশ্ন, পরের প্রশ্নটা আমরা চলে আসবো 4-এর 3 নম্বর প্রশ্ন। দেখো আমরা করাবো 4-এর 3-এর প্রশ্নটা। 4-এর 3 নম্বর। দেখো আমাদের এখানে দেওয়া আছে কয়েকটি রাশি দেওয়া আছে, হ্যাঁ, 3টি সমীকরণ দেওয়া আছে। দেখো 3টি সমীকরণ দেওয়া আছে, এদের মানগুলো দেওয়া আছে। তার মধ্যে এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এর মানটা বের করতে বলেছে। সমীকরণগুলো কি কি আছে দেখো, এস স্কোয়ার প্লাস 6y সমান সমান -17 আছে, সেটাকে 1 নং নাম দিয়ে দিলাম। পরের সমীকরণটা আছে ওয়াই স্কোয়ার প্লাস 4z সমান সমান 1 আছে, এটাকে 2 নং নাম দিয়ে দিলাম। তারপর সমীকরণটা আছে জেড স্কোয়ার প্লাস 2x সমান সমান কত আছে, 2 দেওয়া আছে, এটাকে 3 নং নাম দিয়ে দিলাম। এখন 3টে সমীকরণকে আমরা যোগ করে নেব। দেখো 3টে সমীকরণ যদি যোগ করা হয় কত হবে দেখো, লক্ষ্য করো। আচ্ছা, আমরা এখানে পাবো এস স্কোয়ার প্লাস 6y প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4z প্লাস জেড স্কোয়ার প্লাস 2x। দেখো আমরা বাম পক্ষ যোগ করলাম, ডান পক্ষ আছে -17 প্লাস 1 প্লাস 2। এবার আমরা একটু সাজাবো। দেখো দেখো আমরা কি করছি, আমরা এখানে এস স্কোয়ার প্লাস যে 2x নিলাম, এখানে প্লাস 1 নিয়ে নিলাম, 1 নিয়েছি, আমরা পরে -1 করব। তারপরে প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 6y, এটা নিলাম প্লাস 6y। দেখো এটা নেওয়া হয়ে গেছে, এটা নেওয়া হয়ে গেছে, প্লাস 1 নিয়েছি এক্সট্রা, পরে আমি অ্যাড করছি, -1 করে দেবো। তারপরে ওয়াই স্কোয়ার নিলাম, 6y নিলাম। তাহলে এখানে আমাদের কত নিতে হবে দেখো, এখানে এটাকে 2ab করলে এটা এখানে আমাদের 2 a বলতে y আর b বলতে 3 পাবা, মানে 3 বলতে এখানে 9 নিয়ে নেবো। ওকে, এই জায়গায় 9 প্রয়োজন পড়বে, পূর্ণ বর্গাকারে প্রকাশ করব, এখানেও আমরা করব, এখানেও করব, সেভাবে একটু সাজিয়ে নিচ্ছি। পরেরটা জেড চলে এসছে, প্লাস জেড স্কোয়ার, তারপরে আছে এখানে প্লাস 4z, প্লাস 4z। দেখো এখানে 2ab যখন তৈরি করবা তাহলে বিটা কিন্তু এখানে 2 দাঁড়াবে, তাহলে বি স্কোয়ার বলতে এখানে 4 নিতে হবে আমাদের। আচ্ছা, তাহলে দেখো এই যে +1 নিয়েছি, -1 নিয়ে নিলাম, +9 নিয়েছি, -9, +4 নিয়েছি, -4, তাই ব্যালেন্স হয়ে যাবে আমাদের। আর এইদিকে দেখো, এইদিকে আমাদের -17, আর এটা 1 আর 2 3, এই এখন পূর্ণ বর্গগুলো তৈরি করি। দেখো এস স্কোয়ার প্লাস, এবার বুঝতে পারবা 2ab বলতে 1 প্লাস এই যে 1 নিয়েছি থেকে 1 স্কোয়ার করতে পারবো। তারপরে ওয়াই স্কোয়ার প্লাস এখানে 2ab বলতে 3 হবে না এই জায়গায়, 6yটা, তার এটা 9টাকে 3 স্কোয়ার করে দিলাম। দেখো প্লাস এখানে জেড স্কোয়ার প্লাস 2a বলতে জেড, বি হবে এখানে 2, 4z আছে, এই যে গুণ করে 4z পাবা। আর বি স্কোয়ার বলতে 2 এর স্কোয়ার, বিটা 2। আর এখানে এগুলো দেখো, এটা যদি তোমরা করো, এটা -10 -4 -14 আমি দেখতে পাচ্ছি এইদিকে, আর এদিকেও কিন্তু -14 আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে এখানে লক্ষ্য করো, এটা আমাদের এখান থেকে পূর্ণবর্গ সূত্র, এটা a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে a প্লাস বি, এ বলতে এক্স, বি বলতে 1, তার হোল স্কোয়ার, a প্লাস বি তার হোল স্কোয়ার। একইভাবে এটা পূর্ণবর্গ সূত্র, এই জায়গাটা পড়ে আছে পূর্ণবর্গ, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে a প্লাস বি, বি বলতে 3, তার হোল স্কোয়ার, প্লাস এই জায়গাটা এখান থেকে দেখো পূর্ণবর্গ পড়বে, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে জেড প্লাস 2 তার হোল স্কোয়ার,
এবার লক্ষ্য করো এখানে এই যে -14 এইদিকে আছে, এদিকেও -14, ওই দিকে কেটে গেল। ধরো এটা আমি নিয়ে আসলাম বাঁদিকে, +14, -14 +14 কেটে যাবে। আর এদিকে কিছু নাই, তো আমাদের শূন্য আছে। এবার এখানে তোমাদের যেটা জানতে হবে, তিনটি রাশির বর্গের সমষ্টি যদি শূন্য হয়, তার প্রত্যেকটি বর্গ শূন্যের সঙ্গে সমান হবে। x + 1 তার হোল স্কোয়ার সমান সমান শূন্যের সঙ্গে সমান, y + 3 তার হোল স্কোয়ার শূন্য হবে, আর z + 2 তার হোল স্কোয়ার সমান সমান শূন্য। তাহলে এখানে x + 1 সমান সমান 0 হয়ে যাবে, যেহেতু শূন্য তাহলে আমাদের স্কোয়ারটা উঠাতে পারবো, শূন্যের বর্গমূল শূন্যই হয়। এখান থেকে x এর মানটা তোমরা -1 পেয়ে যাবে। একইভাবে y + 3 শূন্য, y এর মানটা পাবা -3, z + 2 সমান সমান শূন্য, z এর মানটা পাবা +2টা ওইদিকে -2 হয়ে যাবে। x এর মান, y এর মান আর z এর মান পেয়ে গেছি। আমাদের এবার যে মানটা বের করতে বলেছিল x² + y² + z², এর মানটা আমরা বের করে নেব সহজে। x² + y² + z² এর মানটা বের করতে বলেছে। দেখো x এর মান পেয়েছি -1 তার হোল স্কোয়ার, y এর মান পেয়েছি আমরা -3 তার হোল স্কোয়ার, আর z এর মান পেলাম -2 তার হোল স্কোয়ার। -1 স্কোয়ার, এটা 1 পেয়ে যাবা, স্কোয়ারের জন্য মাইনাসটা প্লাস হয়ে যায়। ওকে, -3 স্কোয়ার, এটা একইভাবে 3 স্কোয়ার 9 পাবা, আর এটা -2 স্কোয়ার, এটা 4 পেয়ে যাবা। 9 4 13, 1 14, দেখো এখানে আমাদের 14 চলে আসছে। তাহলে এর যে মানটা x² + y² + z² মানটা কত পেলাম? 14 পেয়ে গেছি। এটা আমাদের কিন্তু অ্যান্সার। ওকে, পরের প্রশ্ন আমরা চলে আসবো 4 নম্বর প্রশ্ন। তো এটা সমান সমান দেওয়া আছে, এই রাশিটার মানটা বের করতে বলেছে। দেখো এটাকে আমরা এইভাবে করি, এই এখান থেকে আমরা কিন্তু লক্ষ্য করো 4 এর 4 নম্বর, আমরা প্রত্যেকে তো 2 এর সঙ্গে সমান আছে, তো আমরা বলতে পারবো s² / by + cz, এর মানটা আমরা কি 2 বলতে পারবো। এও 2 এর সঙ্গে সমান, প্রত্যেকে 2 এর সঙ্গে সমান। এখান থেকে আমরা পেয়ে যাবো s² সমান সমান 2 দিয়ে বর্গগুণ করলে এটা পাবা 2by + 2cz পেয়ে যাবা। ঠিক আছে, এটা আমাদের z আছে। তাহলে একইভাবে আমরা এটা থেকে, এখান থেকে এই যে y² আছে cz + ax সমান সমান 2 বলতে পারবো। তাহলে এখানে y² মানটা বের করে নাও, সেটা পাবা 2cz + 2ax, তারপরে আছে শেষের একটা আছে যে z² / ax + by সমান সমান 2, থেকে z² মানটা পাবো 2ax + 2by। ওকে, দেখো আমরা z² মানটা বের করে নিলাম। এবার যে রাশিটার মানটা বের করতে বলেছে সেটা আমরা এবার টুকে নেব। যে রাশিটা আছে c/2c + z আছে, b/2b + y আছে, আর a/2a + x আছে। এই রাশির মানটা বের করতে বলেছে। তোমরা এবার লক্ষ্য করো, এই এখানে z y x আছে না, দেখো s² মান পাওয়া গেছে, তাহলে এখানে s² দরকার। s² কি করে পাবো? তাহলে উপর নিচ x দিয়ে গুণ করলে এখানে s² চলে আসবে না। তাহলে একইভাবে দেখো সবগুলো এখানে আমরা উপর নিচ z দিয়ে গুণ করবো z² পাওয়ার জন্য, y² পাওয়ার জন্য y দিয়ে গুণ করবো। তা z দিয়ে গুণ করলে দেখো উপরে cz হবে, আর নিচে 2cz + z²। চলো এখানে আমি y দিয়ে গুণ করবো, তাহলে by/2by প্লাস এটা y² হয়ে যাবে y দিয়ে গুণ করে। এখানে x দিয়ে গুণ করবো, ax 2ax, এটা s² হয়ে যাবে। এখন আমরা এই যে z² y² s² মানগুলো বের করে রেখেছি, চলো এখন আমরা বসিয়ে দেব। উপরে cz 2cz প্লাস, দেখো z² মানটা এই যে এখানে দেখো আছে 2ax + 2by, বসাও। বসাবো 2ax + 2by প্লাস by/2by প্লাস y² মানটা এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ 2cz
প্লাস 2ax, এখানে ax বাই 2ax প্লাস এবার এস স্কোয়ার মানটা এই দেখো এস স্কোয়ার 2by প্লাস 2cz, তাহলে এস স্কোয়ার জায়গায় আমাদের বসবে 2by প্লাস 2cz। ওকে, এখন আমরা কি করব, ভগ্নাংশের যোগবিয়োগ করব। তোমরা লক্ষ্য করো হরগুলো কিন্তু একই আছে, প্রত্যেকটা হর, তাহলে একই হর আছে বলে লসাগু হয়ে যাবে 2cz প্লাস 2ax প্লাস 2by, একটা হর নিয়ে নিলাম। আর উপরে হরগুলো যখন সমান এখানে আমাদের cz বসে যাবে, এখানে আমাদের by বসে যাবে, এখানে আমাদের axটা নেমে যাবে। করব কি, উপরে আমাদের কত আছে cz প্লাস by প্লাস ax, আর নিচ থেকে 2 কমন নিয়ে নাও, 2 কমন নিলে পরে cz প্লাস ax প্লাস by। এবার তোমরা যদি দেখো যে লব আর হরটা দেখো এটা পার্টটা কিন্তু মিলে গেছে এর সঙ্গে, তাই এটার সঙ্গে এটা কেটে যাবে, তাহলে উপরে কিছু নাই তো 1 আছে 1, আর নিচে দেখো নিচে 2 বেঁচেছে, তাহলে 1/2 আমাদের এটা অ্যান্সার। পরের প্রশ্ন আমরা চলে আসবো, পরে আমাদের 5 নাম্বার প্রশ্নটা। দেখো 5-এর প্রশ্নটা কি বলেছি, 5-এর প্রশ্নটা এখানে আমাদের বলেছি, আমি পেজটা আগে নিয়ে নিই, পেজ নিয়ে নিলাম, করার পর তোমাদের 4-এর 5 নাম্বার, তাই তো। দেখো আমাদের বলেছে এখানে 3 সেমি আর 2 সেমি দুটি বৃত্তের কথা বলেছে। এখানে 3 সেমি ও 2 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তের কেন্দ্র এ ও বি, বৃত্ত দুটি তির্যক সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য 12 সেমি হলে এ বি এর দৈর্ঘ্য কত। দুটি বৃত্ত আছে তো, দেখো আমি এভাবে একটা বৃত্ত এভাবে দেখালাম, আর একটা বৃত্ত আমি এভাবে দেখালাম। কেন্দ্র, এই যে আমি কেন্দ্র নিয়ে নিলাম, এটা কেন্দ্র ধরো, কেন্দ্র বলেই দিয়েছে এখানে এ কেন্দ্র আর বি কেন্দ্র, এই যে দেখো। আর তির্যক সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য, এখানে তির্যক সাধারণ স্পর্শক তোমাদের আমি দেখাবো, এভাবে তোমরা দেখাতে পারবা, এই জায়গাটা এইভাবে দেখানো। এই ধরো এখানে আমি সি নাম দিলাম, এখানে আমি ডি নাম দিলাম, তাহলে যেটা সিডি হচ্ছে, এই যে সিডি তির্যক সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য দেওয়া আছে কিন্তু 12 সেমি, ঠিক আছে। আচ্ছা, 12 সেমি দেওয়া আছে। আর এ বি, এই যে আমাদের দেখো যেটা আমাদের বলেছে এ বি এর দৈর্ঘ্য বের করতে বলেছে, কেন্দ্র দ্বয়ের মধ্যে দূরত্ব কিন্তু বের করতে বলেছে। আচ্ছা, এটাকে আমি টি ধরে নিলাম, এটা হচ্ছে আমাদের এই যে সিডিটা তির্যক সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য টি, যেটা আমাদের দেওয়া আছে 12। আর এ বি, যেটা এ বি দৈর্ঘ্য, এই যে এ বি যার দৈর্ঘ্য বের করতে বলেছে, এটাকে আমি ডি ধরে নিলাম, কেন্দ্রদের মধ্যে দূরত্ব ডি, এটা কিন্তু আমাদের বের করতে হবে। ওকে, আর ব্যাসার্ধগুলো যদি আমি বলি, ব্যাসার্ধগুলো হলো আমাদের বড় বৃত্তের ব্যাসার্ধ R1 নিলাম, যেটা আমাদের 3 সেমি আছে। ছোট বৃত্তের ব্যাসার্ধ R2 ধরে নিলাম, যেটা আমাদের 2 সেমি আছে। এই যে R1 R2 বৃত্ত দুটির ব্যাসার্ধ। তো এখানে দেখো আমাদের যে সূত্রটা, সেই সূত্রটা জানতে হবে। তির্যক সাধারণ স্পর্শকের যে দৈর্ঘ্য পাওয়ার যে সূত্রটা, যদি অনেক সময় থাকে যে তির্যক সাধারণ স্পর্শকের দৈর্ঘ্যটা বের করতে বলে আর কেন্দ্রদের মধ্যে দূরত্ব বলে দেয়, তাহলে সেই সূত্রটা যদি বলি যে সিডি, আমাদের সিডি সমান রুট ওভার, মনে রাখবার সূত্রটা, রুট ওভার ডি স্কোয়ার মাইনাস R1 প্লাস R2 তার হোল স্কোয়ার, এটা কিন্তু আমাদের সূত্র। তাহলে এটা তো আমাদের টি এর মান, এই যে সিডিকে আমরা টি ধরেছি, তাই তো। তাহলে টি স্কোয়ার যদি বর্গ করি, তাহলে ডি স্কোয়ার মাইনাস R1 প্লাস R2 তার হোল স্কোয়ার। এখান থেকে আমি ডি যেটা দরকার এ বির মানটা, চলো এখান থেকে ডি স্কোয়ার মানটা বের করো। তাহলে ডি স্কোয়ার কত পাবা, ডি স্কোয়ার পেয়ে যাবা তোমরা, এই যে দেখো এই যে টি প্লাস, এটা এইদিকে নিয়ে চলে আসলাম, তাহলে R1 প্লাস R2 তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে ডি কত হবে, এটা রুট ওভার চাপিয়ে দাও, তাহলে ডি হয়ে যাবে। আচ্ছা, এখানে আমাদের টি স্কোয়ারটা ছুটে যাচ্ছে, এটা টি স্কোয়ার আছে,
তাহলে ডি হয়ে যাবে আমাদের টি স্কোয়ার, রুট ওভার শুধু চেপে যাবে, প্লাস R1 প্লাস R2 তার হোল স্কোয়ার। এই তো ডি আমাদের যেটা এবি, তাহলে এই যে এবি দৈর্ঘ্য কিন্তু এখন আমরা পেয়ে যাব। চলো টি বলতে আমাদের তির্যক সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য, যেটা আমাদের 12 দেওয়া আছে, 12 স্কোয়ার। আর ওয়ান বড় বৃত্তের ব্যাসার্ধ 3, R2 ছোট বৃত্তের ব্যাসার্ধ 2 তার হোল স্কোয়ার। এটা সরল করে আমাদের অ্যান্সারটা চলে আসবে 12 স্কোয়ার 144। এটা আমাদের 3 2 যোগ করে 5 পাবা, 5 স্কোয়ার। এদিকে 144, 5 স্কোয়ার 25, এটা যোগ করে তোমরা 169 পাবা। ওকে, তাহলে 169 বর্গমূল 13 হয়, 13 সেমি। কেন্দ্রদের মধ্যে দূরত্ব আমরা কত পেয়ে গেলাম? 13 সেমি। এটা কিন্তু আমাদের অ্যান্সার। পরের প্রশ্ন আমরা চলে আসবো 6 নম্বর প্রশ্নে। 6 প্রশ্নটা দেখো কি বলছে। এখানে আমাদের এবিসি, এখানে কেন্দ্রীয় 3টি বৃত্ত, মানে 3টি বৃত্ত আছে যাদের কেন্দ্র এবিসি, যারা পরস্পর বহিঃস্পর্শ করেছে। আর এবি, এসি, বিসি এদের দৈর্ঘ্যগুলো দেওয়া আছে। বলছে এ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ কত সেটা বের করতে বলেছে। ভালো প্রশ্ন। আমরা প্রথমে করব আগে ছবিটা তৈরি করি। আমাদের হচ্ছে 4-এর 6 নাম্বার। 3টি বৃত্ত আছে তো, তাহলে এভাবে 3টি বৃত্তের ছবি আঁকো। এই যে আমাদের একটি বৃত্ত, এই যে আরেকটি বৃত্ত বহিঃস্পর্শ করেছে, আর এইদিকে আরেকটি বৃত্ত। এইভাবে করে এভাবে আমি একটি বৃত্ত দেখালাম। ওকে, যাই হোক, তাহলে আমাদের দেখো এই জায়গায় আমাদের যে কেন্দ্রবিন্দুগুলো এইখানে, এই যে আমাদের দেখো এই যে দেখো, আমরা একটু নাম দিয়ে দিই। আমরা নাম দিয়ে দিলাম এ, এখানে নাম দিয়ে দিলাম বি, এখানে নাম দিয়ে দিলাম সি। যে 3টি কেন্দ্র হয়ে গেছে। এ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ। আচ্ছা, এখানে দেখো এই জায়গাগুলো একটু নাম দিয়ে দেবো আমি। ধরো এটা আমি পি নাম দিয়ে দিলাম, পি। এটা আমাদের কিউ নাম দিয়ে দিলাম, এটা আমরা আর নাম দিয়ে দিলাম। তাহলে যে এপি, এখানে আমাদের এপি সমান সমান এ কিউ, যাকে আমি এক্স ধরে নিলাম, এটা আমাদের এক্স, এটা এক্স। আর এদিকে বিপি সমান সমান বিআর, এটাকে ওয়াই ধরে নিলাম, তাহলে এটা আমাদের ওয়াই এর মান, এটা হচ্ছে ওয়াই মান। আর এখানে এই যে সিআর মানে সি কিউ সমান সমান সিআর, এটাকে আমি জেড ধরে নিলাম। এই জায়গাগুলো জেড, এই জায়গা জেড, তাই তো। এই কেন্দ্রের বৃত্তের ব্যাসার্ধগুলো ধরলাম, বি কেন্দ্রের বৃত্তের ব্যাসার্ধ, আর সি কেন্দ্রের বৃত্তের ব্যাসার্ধগুলো নিয়ে নিলাম। এখন আমাদের যে লক্ষ্য করো, এই যে এ বি দেওয়া আছে 5 সেমি না, এই যে এ বি কত আছে? 5 সেমি আছে। তাহলে এ বিটা দেখো তো এক্স প্লাস ওয়াই না, এক্স আর ওয়াই নিয়ে তো এ বি হবে ছবিতে, দেখো। তাহলে এক্স প্লাস ওয়াই এই যাবো, আমরা 5 পেয়ে যাব। একইভাবে আমাদের দেখো দেওয়া আছে কত? এসি দেওয়া আছে, মানে এক্স প্লাস জেড। তাহলে এক্স প্লাস জেড যেটা এসি দেওয়া আছে, তাহলে এসি এর মান কত? 6 সেমি, 6 সঙ্গে সমান। আর বিসি যেটা আছে ওয়াই প্লাস জেড, ওয়াই প্লাস জেড, বিসি আমাদের দেওয়া আছে 7 সেমি, 7-এর সঙ্গে সমান। এখন আমরা কি করবো? যোগ করে নিই। দেখো এক্স দুটো আছে, তাহলে যোগ করে তোমরা পাবা 2x প্লাস ওয়াই দুটো পাবা 2y প্লাস জেডও দুটো পাবা 2z। এদিকে যোগ করে নাও। দেখো 6 5 11, 11 7 কত? 18। এদিকে যোগ করে আমরা পেয়ে যাচ্ছি কত? 18 পেয়ে যাচ্ছি। এখানে 2 কমন নিয়ে নাও, এক্স প্লাস ওয়াই প্লাস জেড 18, 2 নং 18। আমরা পেলাম এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান সমান কত? 9 পেয়ে গেলাম। এক কাজ করি, আমি এই সমীকরণটাকে শুধু 1 নং নাম দিলাম, আর এটাকে আমি 2 নং নাম দিয়ে দিলাম। এবার 2 থেকে 1 বিয়োগ করলে আমরা এক্স এর মান পেয়ে যাব। এক্স এর মান দরকার, এ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ চেয়েছে, তাই তো। এক্স এর মান শুধু বের করতে হবে। তাহলে এখানে করব 2 থেকে 1 বিয়োগ করে দেখাবো। তাহলে লক্ষ্য করো তো, এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড আছে, এখান থেকে বিয়োগ করছো কত? একটা মানে ওয়াই প্লাস জেডকে বিয়োগ করছো। এটা 9 আছে এদিকে, এদিকে 7 আছে, 9 মাইনাস 7 হবে। এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটা মাইনাসটা দিয়ে ভিতরে গুণ করলে মাইনাস ওয়াই মাইনাস জেড হবে। এটা বিয়োগ করে তোমরা 2 পাবা।
এখানে মাইনাস ওয়াই প্লাস ওয়াই কাটবে, মাইনাস জেড প্লাস জেড কেটে যাবে। তাহলে এক্স এর মান কত পেয়ে গেলাম? 2 পেয়ে গেলাম। তাহলে এ কেন্দ্রবৃত্তের ব্যাসার্ধ কত পেয়ে গেলাম আমরা? 2 সেমি পেয়ে গেলাম না? এটাই কিন্তু আমাদের অ্যান্সার। ওকে, 2 অ্যান্সার আমাদের। পরের প্রশ্নে আমরা চলে আসবো। পরের প্রশ্ন দেখো, আমাদের 7 নম্বর প্রশ্নটা করাবো। চলো 7-এর প্রশ্নটা কি বলছে দেখো, 4-এর 7 নম্বর। এখানে বলছে ত্রিভুজ এবিসি এর বিডি ও সি মধ্যমাদ্বয় পরস্পরের উপর লম্ব, তাই তো? এই মধ্যমা দুটি আবার পরস্পরের উপর লম্ব বলে দিয়েছে। এখানে এবি 6 সেমি, এসি 8 সেমি হলে বিসি এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। চলো আমরা আগে ছবিটা তৈরি করি। আমাদের ত্রিভুজ এবিসি আছে তো, এই যে আমাদের ত্রিভুজ এ বি সি দুটি ত্রিভুজ। তাহলে এখানে বিডি মধ্যমা, দেখো বিডি মধ্যমা বলতে ডিটা কিন্তু এসি এর মধ্যবিন্দু হবে। আর মধ্যমা আছে আমাদেরকে, মধ্যমা আছে সি, সি মধ্যমা টানবো, সিই মধ্যমা, এটা ই। এটা পরস্পর লম্ব, মানে এই যে লম্ব মানে এই যে কোণগুলো আমাদের কত হবে? 90 ডিগ্রি। দুজনে পরস্পর লম্ব বলে দিয়েছে। ওকে, তাহলে এই কোণটা 90 ডিগ্রি পাবা। আচ্ছা, তাহলে এভাবে প্রশ্ন বলে দিয়েছে, দুটি মধ্যমা বিডি আর সি পরস্পর লম্ব বলেছে, এবং এবি দৈর্ঘ্য দেওয়া আছে, এবি 6 সেমি বলেছে এখানে। আর এসি বলে দিয়েছে কত? 8 সেমি বলে দিয়েছে। তাহলে বিসি দৈর্ঘ্য বের করতে বলেছে। তাহলে বিসি দৈর্ঘ্য আমরা কিন্তু বের করব। দেখো তার জন্য তোমাদের একটি সূত্র জানতে হবে, এটা একটা প্রয়োগ আছে, প্রয়োগটা অনেক সময় প্রমাণে দেয়। দেখো সেটা তোমরা সূত্রের মতো মনে রাখো, সূত্রের মতো মনে রাখবা। কি সূত্রটা? সেই সূত্রটা মনে রাখবা যে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান সমান 5 বিসি স্কোয়ার। এই যে আমাদের সূত্র, মানে এই আমাদের চিত্র এবং প্রশ্ন অনুসারে যে প্রমাণটা আসবে সেটা হবে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান সমান 5 বিসি স্কোয়ার। ওকে, যদি যদি এই ত্রিভুজে দুটি মধ্যমা পরস্পর লম্বভাবে ছেদ করে, তখন কিন্তু সেই অনুযায়ী এই জিনিসটা আমাদের দাঁড়াবে প্রমাণটা। ঠিক আছে, এই প্রয়োগটা অনেক সময় আসে, 10-এর দাগের অঙ্কগুলো থাকবে তোমাদের যখন থাকবে বড় প্রশ্নতে, আমি কিন্তু এই প্রমাণটা কিন্তু তোমাদের দেখিয়ে দেবো ভালো করে। আচ্ছা, আমাদের এখানে 2 মার্কের জন্য প্রমাণ দেখানোর কোনো প্রয়োজন নাই, শুধু তোমাদের এই সূত্রটাই মনে রাখতে হবে। এই প্রমাণটা মনে রাখতে হবে। তো এখানে মানগুলো বসাও। এবি হচ্ছে 6, 6 স্কোয়ার, এসি 8, 8 স্কোয়ার, 5 বিসি স্কোয়ার, 6 স্কোয়ার 36, 64, 5 বিসি স্কোয়ার, 64 36 যোগ করে 100 পেয়ে যাবা। পাই দিয়ে কাটাকাটি করো, পাই দিয়ে 10 শূন্য, বিসি স্কোয়ার আমরা পেয়ে গেলাম 20। বিসির মান কত হবে? √20, 20কে ভেঙে নাও, 2 2 5 পাবা। তাহলে একটা 2 বের হবে আর 5টা রয়ে যাবে, 2√5 সেমি। দেখো এই যে বিসির দৈর্ঘ্য যে বের করতে বলেছিল, 2√5 সেমি পেয়ে গেলাম, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। ওকে, পরের প্রশ্ন আমরা চলে আসবো 8 নম্বর প্রশ্নে। যে দুটো সমীকরণ আছে, এখান থেকে আমাদের থিতা বর্জিত করে এক্স ও ওয়াইয়ের একটা মান বা সম্পর্ক আমাদের বের করতে বলেছে। দেখো খুব সহজে অঙ্কটা হয়ে যাবে। আমরা করাবো 4-এর 8 নম্বরটা। সমীকরণ দুটি আছে, একটা আছে এক্স কস থিতা সমান সমান 3 আছে, আর একটা আছে ওয়াই কট থিতা সমান সমান 4 আছে। আচ্ছা, এখানে আমাদের যেটা করতে হবে, দেখো কট আছে আর কস আছে। তাহলে এখানে দেখো কসকে আমরা কি করতে পারবো? কসকে সেক করতে পারবো, কটটাকে ট্যান করতে পারবো। দেখো সেক আর ট্যানের মধ্যে একটা সূত্র আছে, সেক স্কোয়ার থিতা মাইনাস ট্যান স্কোয়ার থিতা 1 হয়। তার জন্য আমরা এটাকে সেক করে নিব, মানে কসটাকে সেক করব আর কটটাকে ট্যান করে নিব। চলো তার আগে আমরা কাজ করি, এই যে কস থিতা আছে না, এর মানটা বের করি। এটা 3/x হয়ে যাবে। কস থিতাকে আমরা লিখতে পারবো 1/sec থিতা। এই দেখো সূত্র আছে 3/x। এবার একে উল্টে নিই, sec থিতা লিখবো, তো এটা উল্টে যাবে, x/3 হয়ে যাবে। তোমরা বর্গমূল করে করতে পারো বা এইভাবে উল্টে নাও, একবার হয়ে যাবে।
একইভাবে এখানে কট থিটার মানটা 4/y, আর কট থিটাকে আমরা লিখতে পারবো 1/tan থিটা 4/y, এই উল্টে নিব tan থিটা, এটা আমাদের y/4 হয়ে যাবে। চলো একটা কাজ করি, আমরা উভয় দিকে বর্গ করে নিই। sec স্কোয়ার থিটা s²/9, আর এখানে tan স্কোয়ার থিটা y²/16 হয়ে যাবে, এটা বর্গ করে নিলাম। এখন যেটা আমাদের সূত্র, যে s²/9 মাইনাস y²/16, দেখো ডান পক্ষ বিয়োগ করলাম, তাহলে বাম পক্ষ বিয়োগ করতে হবে। sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা, তাই তো? দেখো দুটি সমীকরণকে আমরা বিয়োগ দেখালাম, আর এর মান তোমাদের যেটা বললাম sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা, এর মানটা কত হয়? এটা 1 হয়। তাহলে আমাদের দেখো এই যে আমাদের যে সম্পর্ক বলেছিল এক্স ওয়াই এর মধ্যে সম্পর্ক, থিতা বর্জিত সম্পর্ক, সেটা কিন্তু এটা। আমি ভালো করে যদি লিখিয়ে দিই তোমাদের, s²/9 মাইনাস y²/16 সমান কত? 1। দেখো এটা কিন্তু আমাদের অ্যান্সার। পরের প্রশ্ন আমরা চলে আসবো 9 নম্বর প্রশ্ন। দেখো 9 প্রশ্নটা আমাদের কি বলেছে, আমি একটা পেজ নিয়ে নিই। আমাদের যে সমীকরণটা আছে এখান থেকে থিতা এর বৃত্তীয় মানটা বের করতে বলেছে। থিতার আগে মানটা বের করি, ষষ্ঠিক মানে বের হবে, তাকে বৃত্তীয় মানে করে নিতে পারবো। 4/9 নাম্বার আছে tan 2 থিতা tan 3, আচ্ছা একে আমরা ডান দিকে নিয়ে যাব, tan 3 থিতাকে 1/tan 3 থিতা হয়ে যাবে না? আচ্ছা এখানে লক্ষ্য করো, এটা 1/tan বলতে তোমরা এটাকে cot 3 থিতা লিখতে পারবা, 1/tan cot হয়ে যাবে। এবার এখানে পূরক কোণের সূত্র যদি আমি করি, এটাকে tan 90 ডিগ্রি মাইনাস 3 থিতা এটা লিখতে পারবো, tan 90 ডিগ্রি মাইনাস থিতা cot থিতা, এটা থেকে এটা ফিরে আসবে, এটা লিখতে পারবা। এর মানটাই তো এটা tan 2 থিতার মান বের করছি, ওইদিকে tan ভ্যানিশ করে 2 থিতা এই কোণটা হয়ে যাবে 90 ডিগ্রি মাইনাস 3 থিতা। এবার থিতাগুলো একদিকে করো, মাইনাস 3 থিতা এদিকে এসে যোগ হয়ে 5 থিতা পেয়ে যাবা। দেখে 90 ডিগ্রি কাটাকাটি করো, 5 একে 5, 4 আসলো, 5 8 40, তাহলে আমরা থিতা সমান কত পাচ্ছি? 18 ডিগ্রি পেয়ে যাচ্ছি। এই 18 ডিগ্রি এর বৃত্তীয় মানটা বের করব। ওকে, দেখো বৃত্তীয় মানটা কি করে পাবা? যে কোনো কোণে যদি বৃত্তীয় মান বের করতে চাও, মনে রাখো সেই কোণটাকে তোমরা গুণ করবা। কততে গুণ করবা? π/180 ডিগ্রিতে গুণ করে দিবা, π/180 ডিগ্রিতে গুণ করবা, সেই ষষ্ঠিক মানটা বৃত্তীয় মানে চলে আসবে। আচ্ছা এখানে ডিগ্রি ডিগ্রি কেটে গেল, আর 18কে 18 আর 0টা বসে গেল। তা দেখো আমাদের কিন্তু এই যে কোণটার বৃত্তীয় মানটা কত? π/10, এটা কিন্তু আমাদের অ্যান্সার, π/10। পরের প্রশ্ন, পরে 10 নম্বর প্রশ্ন। একটি গোলকের ব্যাসার্ধ আর, একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ, গোলকের ব্যাসার্ধ আর বলে দিয়েছে, লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ ছোট হাতের আর এবং উচ্চতা 9/2r। যদি গোলক ও চোঙের আয়তন সমান হয় তাহলে r/r, এটা বের করতে বলেছে। আচ্ছা দেখো গোলকের ব্যাসার্ধ যেটা বলে দিয়েছে 4-10 নম্বর, গোলকের ব্যাসার্ধ যখন বড় হাতের আর, গোলকের আয়তনের সূত্র আমরা জানি 4/3 πr3, বড় হাতের r3, এটা সমান বলেছে চোঙের আয়তন। চোঙের আয়তনের সূত্র πr², অর্থাৎ r² ইন্টু h হচ্ছে আমাদের 9/2r, এই যে h এটা। ওকে, গোলকের আয়তন আর চোঙের আয়তন πr²h সমান করে দিয়েছি। এখান থেকে আমরা এই যে মানে r/2, বড় হাতের r/2 ছোট হাতের r, এর অনুপাতটা কিন্তু বেরিয়ে আসবে। দেখো পাই কাটো, আর কি কাটাকাটি যাচ্ছে দেখো। আচ্ছা আমাদের এখানে কাটাকাটি আর দেখতে পাচ্ছি না, তাহলে আমরা এখানে কত পেয়ে যাচ্ছে লক্ষ্য করো। আমরা এখানে এক কাজ করি, এই যে r3, বড় হাতের r3
আর ছোট হাতে এখানে আর কিউব পাবো, এই যে আর স্কোয়ার আর কিউব, এটা নিচে নামিয়ে দিলাম। এদিকে 9/2 আছে, আর এটাকে যদি এদিকে নিয়ে আসি এটা কিন্তু 3/4 হয়ে যাবে, উল্টে যাবে। ওকে, দেখো এই জায়গাটা সলভ করে এটা এটা কিন্তু বের করতে পারবা। এখানে আমি এটাকে আর বাই বড় হাতে আর বাই ছোট হাতে আর তার হোল কিউব করে দিলাম, তাই তো। আর এটাকে আমরা দেখো তো, এখানে এটাকে আমরা 3 নিতে পারবো আর এটাকে 2 নিতে পারবো, তার হোল কিউব করতে পারবো। দেখো 4 দিয়ে আর 2 এর কিউব 8 হবে, এটা 9 3 27, 3 এর কিউব 27 হবে, তো এইভাবে করে নিতে পারবা। এখানে পাওয়ার সমান, তো মূল সংখ্যা সমান বড় হাতে আর বাই ছোট হাতের আর সমান সমান 3/2, এটা চলে আসবে। এখানে দেখো আমরা পেয়ে যাচ্ছি অ্যান্সারটা, বড় হাতের আর ইজ টু ছোট হাতের আর 3:2 পেয়ে যাচ্ছে। এটা কিন্তু আমাদের অ্যান্সার, 3:2। পরে আমরা চলে আসবো 11 নম্বর প্রশ্নটা। একটি সমকোণী চৌপলের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার সমষ্টি বলে দিয়েছে 5√3 সেমি, এবং ইহার সেই সমকোণী চৌপল যেটা আয়তঘন তার কর্ণের দৈর্ঘ্য বলে দিয়েছে। তাহলে সেই চৌপলটির সমগ্রতলের ক্ষেত্রফল বের করতে বলেছে। চলো দেখাচ্ছি। এটা হবে 4-12 নম্বরটা। এই যে সমকোণী চৌপল যেটা আছে তার দৈর্ঘ্যটাকে আমরা ধরে নিই, দৈর্ঘ্যটাকে আমরা ধরে নিব এ, প্রস্থটাকে আমরা বি ধরে নিচ্ছি, আর উচ্চতাটাকে সি ধরে নিলাম। তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার সমষ্টি যেটা আমাদের এ প্লাস বি প্লাস সি, এটা বলে দিয়েছে কত 5√3 সেমি বলে দিয়েছে। আর কর্ণের দৈর্ঘ্য দেখো, আয়তঘনকের যেটা সমকোণী চৌপল আয়তঘন বলা হয়, আয়তঘনকের কর্ণের দৈর্ঘ্যের সূত্রটা জানতে হবে। সেটা কি? সেটা √, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতার স্কোয়ার, এটা হবে আয়তঘনকের কর্ণের দৈর্ঘ্যের সূত্র। এটাই সমাধান বলেছে কত 3√5। আমরা উভয় পক্ষে বর্গ করি, বর্গ করলে রুটটা উঠে যাবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এখানে 3√5 তার হোল স্কোয়ার। এবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর একটা সূত্র আছে, সূত্রটা মনে রাখবা তোমরা, এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সূত্র এটা। ওকে, আর এখানে 3-এর স্কোয়ার এটা 9 পাবা, আর √5-এর স্কোয়ার এটা 5 পেয়ে যাবা। আচ্ছা, এ প্লাস বি প্লাস সি এর মানটা দেখো, এই যেটা এখানে আমি তৈরি করেছি, এই মানটা কিন্তু 5√3, এখানে বসিয়ে দিলাম তার হোল স্কোয়ার, এটা বসিয়ে দিলাম, 9 পাচ্ছে 45, দেখো 5-এর স্কোয়ার 25, আর √3 স্কোয়ারটা 3 হয়ে যাবে, আমাদের 45। 25-3 75, -2 বসিয়ে দিলাম, আর দেখে 45 - 75, সেটা কত আসে দেখো, এটা যদি বিয়োগ করো তাহলে এটা বিয়োগ করে তোমরা কত পেয়ে যাবে, মাইনাস কিন্তু 30 পেয়ে যাবে, মাইনাস মাইনাস কেটে দাও। ওকে, এখানে দুইটা কিন্তু কাটাকাটি করছি না, কেন করছি না তোমাদের বলছি, দেখো আমি লিখে দিচ্ছি তারপরে তোমাদের বলছি। দেখো এটা কিন্তু 30, এই যে দেখো 2 ইন্টু এটা এ বি মানে এটা দৈর্ঘ্য প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস উচ্চতা ইন্টু দৈর্ঘ্য, এটাই কিন্তু আয়তঘনকের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র। মনে রাখবা তোমরা, আয়তঘনকের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্রটা কিন্তু এটাই হয়। তাহলে এটাই তো আমাদের বের করতে বলেছিল, সেই সমকোণী চৌপল বা আয়তঘনকের সমগ্রতলের ক্ষেত্রফলটা কত 30 বর্গ সেমি, 30 বর্গ সেমি ক্ষেত্রফল বর্গ আসবে, এটা আমাদের অ্যান্সার। পরের প্রশ্নে আমরা চলে আসবো, পরে আমাদের কত 4-12 নম্বর প্রশ্ন আমরা করাবো। দেখো 4-12 নম্বর প্রশ্নটা, এটাই হচ্ছে আমাদের আজকের ক্লাসের শেষ প্রশ্ন, এটা হচ্ছে পার্ট 1 ক্লাস তোমাদের। পরে পার্ট 2 ক্লাসে আমরা বড় প্রশ্ন 5 থেকে শুরু করব, পার্ট 2 ক্লাসে, সেটা ক্লাসটা তোমরা তাড়াতাড়ি পেয়ে যাবা।
চলো আজকের ক্লাসের শেষ প্রশ্নটা আমরা দেখে নেব। তোমাদের এই ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করতে হবে এবং ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করতে হবে। পরশর টেস্ট পেপার থেকে দেখো তোমাদের প্রথম ক্লাস আমি দিয়ে দিলাম। এরপরে তোমাদের পরবর্তী যা ক্লাসগুলো আসবে খুব তাড়াতাড়ি ক্লাস আসবে এবং খুব তোমরা তাড়াতাড়ি ক্লাসগুলো পেয়ে যাবা। তোমরা একদমই চাপ নেবে না। ওকে, তোমরা শুধু মনোযোগ সহকারে প্রত্যেকটা ক্লাস তোমরা দেখো, কারণ পরশর টেস্ট পেপার থেকে ক্লাসগুলো কিন্তু খুব ভাইটাল। এই টেস্ট পেপার থেকে প্রচুর প্রশ্ন তোমাদের কিন্তু মাধ্যমিক পরীক্ষায় কমন আসবে। এই জন্য একটাও ক্লাস তোমরা বাদ দেবে না, প্রত্যেকটা অঙ্ক ভালো করে তোমরা বুঝবা। চলো পরে যে 52 নম্বর প্রশ্নটা বলছে দেখো, কোনো পরিসংখ্যান বিভাজনের মধ্যমা ও সংখ্যাগুরু মান যথাক্রমে 26 ও 28 হলে গড় কত? দেখো খুব ভালো একটা প্রশ্ন বলেছে। আমাদের কি জানতে হবে যে কোনো পরিসংখ্যান বিভাজনের মধ্যমা, সংখ্যাগুরু মান আর গড়, এই নিয়ে একটা সূত্র আছে। তোমাদের বইতে এই সূত্রটা আছে, আমি দেখিয়ে দিচ্ছি। তোমরা পেজ নাম্বার 363 পাতায় তোমরা চলে যাবা, দেখবা যে এখানে দেখো এই যে আমাদের যে সূত্রটা আছে, এই লক্ষ্য করো যে সংখ্যাগুরু মান সমান সমান 3 গুণিত মধ্যমা মাইনাস 2 গুণিত যৌগিক গড়, এই সূত্রটা মনে রাখবা। আর যৌগিক গড় সমান সমান এই যে যেটা এই সূত্রটাকে এটাই তৈরি করেছে, এই যে শেষের এটা, এই যে সূত্রটা, এটা সূত্রটা একদম খুব ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু সূত্রটা তোমাদের এখান থেকে অঙ্ক তৈরি করে দেয়, যেটা দিয়েছে একটা। ওকে, তাহলে এই সূত্র অনুসারে তোমরা কিন্তু সহজে এখানে তোমার মানটা বের করে নিতে পারবা। এই যে দুজন এখানে তো দেওয়াই আছে দুটো, এই যে মধ্যমা সংখ্যাগুরু মান দেওয়া আছে, তার গড়টা পেয়ে যাবা। গড় বলতে কিন্তু এখানে আমাদের যৌগিক গড় যে সূত্রটা আছে, মানে আমি এখানে 4-এর 12 নাম্বার সূত্রটা কি, যে সংখ্যাগুরু মান সংখ্যাগুরু মান সমান সমান 3 গুণিত মধ্যমা মাইনাস 2 গুণিত যৌগিক গড়, যেটাকে আমি গড় বলে দিলাম। ওকে, গড় বা যৌগিক গড়। চলো এখানে মানগুলো বসাও, কার কার মান দেওয়া আছে। এখানে মান দেখো, মধ্যমা যেটা দেওয়া আছে 26 আর সংখ্যাগুরু মান দেওয়া আছে 28। এই যে সংখ্যাগুরু মান 28 আমরা বসিয়ে দিলাম। 3 গুণিত মধ্যমা দেওয়া আছে দেখো 26 বলে দিয়েছে, 26 মাইনাস 2 গুণিত গড়, গড়ের মানটা এবার বের করব। আচ্ছা এটাকে আমি এদিকে নিয়ে আসি, 2 গুণিত গড়কে আমরা নিয়ে আসলাম বাঁ দিকে, আর 3 গুণিত 26 আর এটা 28টাকে এদিকে নিয়ে আসবে, এটা মাইনাস 28 হয়ে যাবে। দেখো এই যে দেখো, তা তোমরা এইভাবে একটা সূত্র তৈরি করতে পারবা, 2 গুণিত যৌগিক গড় সমান সমান 3 গুণিত মধ্যমা মাইনাস সংখ্যাগুরু মান, এটাও একটা সূত্র থেকে সূত্র। আচ্ছা এখানে সরল করে নাও। দেখো এখানে আমাদের 26 আর 3 গুণ করবা, 26 3 গুণ করে এটা 78 পেয়ে যাবা, মাইনাস 28, আর এটা যদি বিয়োগ করো, এটা বিয়োগ করে তোমরা পেয়ে যাবা 50 পেয়ে যাবা। এই যে 2 দিয়ে কাটাকাটি করে এটা 25, তাহলে এই যে আমাদের যেটা গড় বের করতে বলেছিল, গড়টা কত পেয়ে গেলাম, 25 পেয়ে গেলাম না, এই যে আমাদের অ্যান্সার। ওকে, দেখো আজকের ক্লাসের সবগুলো অঙ্ক তোমাদের করে দিয়েছি খুব সুন্দর করে। পরবর্তী ক্লাস যেটা বললাম যে পার্ট 2 ক্লাস, তোমাদের এই সেট থেকে পার্ট 2 ক্লাস তোমরা খুব শীঘ্রই পেয়ে যাবা। তো তোমরা মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখো এবং সবাই ভালো থেকো।